Hello everyone, welcome to our event Youth Career Talk. This is our episode 6. আমরা অত্যন্ত আনন্দিত কারণ আজকে আমাদের এই ওয়েবিনারে দুইজন স্পেশাল গেস্ট উপস্থিত আছেন। একজন এক্সপার্ট প্যানেল থেকে আছেন এমডি ওহিদুল ইসলাম। হি ইজ দ্য কান্ট্রি এশিয়া লিড অফ গোদরেজ হাউস হোল্ড প্রোডাক্টস বাংলাদেশ। এবং আমাদের সাথে আরেকজন আছেন, হি ইজ রাইজিং লিডার মিস্টার হিন্দুল সরকার। হি ইজ he's currently studying at finance department of University of Dhaka. মূলত আমরা আমাদের এই ইউথ ক্যারিয়ার টকটা এমনভাবে ডিজাইন করেছি যাতে আমরা এক্সপার্ট প্যানেল থেকে তাদের এক্সপেকটেশন ফ্রম ফ্রেশার আমরা জানতে পারি, অ্যাট দ্য সেম টাইম যারা ফ্রেশার, যারা রাইজিং লিডার, দ্য স্টুডেন্টস হু অ্যাসপায়ার টু বিকাম গ্র্যাজুয়েট, তারা নিজেদেরকে জব মার্কেটের জন্য কিভাবে প্রিপেয়ার করছে, আমরা এই ডিসকাশনগুলো আমরা শুনবো। ইট উইল বি লাইক এ ফোকাস গ্রুপ ডিসকাশন। আমরা আমাদের ওয়েবিনার শুরুতে আমাদের এখানে এক্সপার্ট প্যানেল যিনি আছেন, শ্রদ্ধেয় এমডি ওহিদুল ইসলাম, ওনার কাছে আমি প্রশ্ন করতে চাই। ভাইয়া, আপনি একজন এইচআর আইকন হিসেবে অনেকগুলো কোম্পানিতে কাজ করেছেন। আমি আপনাকে প্রথম যে প্রশ্নটা করতে চাই, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আপনি যে এইচআর এসেছেন, ইজ দ্যাট বিকাম অ্যাক্সিডেন্টালি, না আপনার জব মার্কেটে ঢোকার সাথে সাথে আপনার মধ্যে একটা প্রেরণা ছিল বা একটা ফ্যাসিনেশন ছিল আমি এইচআর এ কাজ করব? আর এটা হচ্ছে আমার ফার্স্ট প্রশ্ন, এবং পাশাপাশি আমি আপনার ব্যাপারে আপনার কাছ থেকে ব্রিফলি একটু শুনতে যাচ্ছি। থ্যাংক ইউ। All right. Am I audible? ইয়েস, Clear? ইয়েস, ইয়েস, Okay. ইয়েস। Good. Thanks, Mohiddin. Thanks, team, for arranging the session. অনেকদিন পর ওয়েবিনারে আসছি অ্যান্ড সবসময় ভালো লাগে। মানে হয় কি, আমরা যখন ক্যারিয়ার শুরু করছি বা পড়াশোনা করছি, সবসময় যে খুব বেশি কাউন্সেলিং পেতাম বা গাইডলাইন পেতাম বিষয়টা তা না। অনেক সময় নিজের অনেক ডিসিশন নিয়ে নিতে হতো, রিস্ক নিয়ে নিতে হতো অল্প কিছু ডেটার উপরে। বাট এখন যখন মনে হয় যে না, এখন যারা গ্রাজুয়েশন করতেছে, কেউ হয়তো জব লাইফে যাবে, কেউ বিজনেস করবে, কেউ এন্টারপ্রেনার হবে, হ্যাঁ, বাট তাদেরকে আসলে কিছু বলতে পারাটা আমাদের জন্য একটা খুব ভালো লাগার একটা দিক, যে অ্যাটলিস্ট কিছু এক্সপেরিয়েন্স আমরা শেয়ার করতে পারি এবং সেই সাথে অনেক কিছু শুনতেও পারি, যে এখন আসলে দ্য ইউথ হাউ দে আর থিঙ্কিং, হোয়াট দে আর থিঙ্কিং, সো দ্যাট আমরাও আমাদের জায়গায় এসে অনেক কিছু প্রিপারেশন নিতে। ইটস নট জাস্ট অ্যাবাউট যে আমি বলে যাই এবং সবাই শুনে যায় বা শিখে যায়, বিষয়টা তা না। এই ধরনের সেশন থেকে ইনফ্যাক্ট আমার অনেক কিছু শেখার থাকে, মানে লট অফ থিং। মানে সবাই হয়তো মনে করে যে সেশন নিচ্ছে আমরা শিখবো, তা না। এটা আমিও কথা বলতে বলতে অনেক আপডেট পাই। হ্যাঁ, লার্নিং জার্নি ইজ এ কন্টিনিউয়াস জার্নি, একদম মৃত্যুর আগ পর্যন্ত এটা চলতে থাকবে এবং এটার কোনো বিকল্প নেই। ফাইন। সো মহিউদ্দিন, তোমার প্রশ্নের জন্য ধন্যবাদ। ফার্স্ট অফ অল, এটা আমার অ্যাক্সিডেন্টাল না। আমি মানে জাস্ট টু লং স্টোরি শর্ট, আমি যখন গ্রাজুয়েশন করি এআইইউবি থেকে। আম, আমার মনে আছে যখন আমি মেজর কোর্স সিলেক্ট করতেছিলাম, যে আমি কোনটাতে মেজর করব, তখন আমার ফ্রেন্ড সার্কেলে অনেকেই ছিলেন যারা লেটস সে ফাইন্যান্সে কেউ যেতে যাচ্ছে, কেউ মার্কেটিং এ যেতে যাচ্ছে, কেউ অ্যাকাউন্টিং এ যেতে যাচ্ছে, সাপ্লাই চেনে যেতে যাচ্ছে। সো আমি বলছি 2005-এর কথা, 5 বা 6-এর দিককার কথা বলতেছি, 6-7 এরকম সময়ের কথা। তো তখন আম, মানে এক এক সময় না এক একটা ডিসিপ্লিনের একটা হাইপ থাকে। তো তখন ছিল যে আচ্ছা ঠিক আছে, মার্কেটিং এ অনেক বেশি পপুলার, মার্কেটিং এ জব মার্কেট এরকম, ফাইন্যান্সের একটা ভালো হাইপ ছিল, ইনফ্যাক্ট এখনো আছে সব। তখন আমার মাথায় একটা চিন্তা ঢুকছিল যে না ঠিক আছে, আমি এমন কিছু করি বা এমন কিছু নিয়ে পড়ি যেটা হয়তো এখন অতটা হাইপ নাই, বাট এটা সামনে একটা হাইপ হতে পারে। একটা ফিউচার দেখতে পাচ্ছিলাম, বিকজ অনেক স্টুডেন্টস হিউম্যান রিসোর্স নিয়ে পড়াশোনা করার জন্য, কোর ডেভেলপমেন্টাল হিউম্যান রিসোর্স, নট লাইক ভেরি টিপিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ হিউম্যান রিসোর্স, পড়ার জন্য ডেভেলপমেন্ট, যেটাতে আসলে পিপুলের সাথে খুব ইন্টারেক্ট করা যায়, কাজ করা যায়, তাদের ডাইভার্সিটিটা বুঝে অনেক কিছু ডিজাইন করা যায় এবং ডিরেক্টলি কানেক্টেড টু দ্য ডেভেলপমেন্ট, বিকজ পিপুল মেক দ্য ডিফারেন্স হোয়াট এভার হ্যাপেন্স ইন দ্য অর্গানাইজেশন। আজকে 100 কোটি টাকার কোম্পানি যদি 1000 কোটি টাকার কোম্পানি হয়, সেটা ওই পিপুলের জন্যই হয়, মানে প্রেসাইসলি বিকজ দে মেক দ্য ডিফারেন্স। ওকে, সো তখন মনে করলাম যে না ঠিক আছে, আমিও তখন কিছু কোর্স সাবজেক্ট করলাম এইচআর, ভালোই লাগলো। তাই বললাম যে না ঠিক আছে, লেটস টেক দ্য রিস্ক, লেটস সি, এইচআরই কন্টিনিউ করি, মেজর করি, এবং যদি ভালো লাগে ধীরে ধীরে এটাতেই আমরা ঢুকে যাব। সো পরে যখন আমি শুরু করলাম, দেন স্টার্টেড লাভিং ইট। কিছুটা থিওরিটিক্যাল, অনেক অংশ ছিল প্র্যাকটিক্যাল, এবং খুব পিপল ওরিয়েন্টেড জিনিস। অর্গানাইজেশনের খুব কাছ থেকে অর্গানাইজেশনকে দেখা যায়, অনেক কোর ডেটা নিয়ে কাজ করা যায়। সো এখান থেকেই পড়তে পড়তে ডিসিশনটা ওইভাবেই নিয়েছিলাম, ফিউচার চিন্তা করে। তারপরে ওটা আসলে খুব ভালোবাসার একটা জায়গা হয়ে গেল। দেন ইউনিলিভার একটা চান্স পেয়ে গেলাম আমার ফার্স্ট ইন্টার্নশিপের জন্য। সো ওখানে গিয়েও দেখলাম যে দিস ইজ
অ্যাকচুয়ালি এ ভেরি নাইস গ্রাউন্ড টু ওয়ার্ক। 4 মাসে ক্রিয়া ছিল এন্ড দেন এমবিএ করলাম। ফাইন। সো তোমার এই কোশ্চেনের উত্তর থেকে আমি আমার ক্যারিয়ারটাও বলে দিই, যেহেতু একদম গ্র্যাজুয়েশন থেকে শুরু হলো। শিওর শিওর। সো সো ইউনিলিভার থেকে আমি তারপরে ইফ আই এম নট রং গ্র্যাজুয়েশন শেষ করার পর একদম শেষে, হ্যাঁ শেষ হয়ে গেল, তখন আমি সাউথ এশিয়ানে প্রোটোকল অফিসার হিসেবে, নেপালের প্রোটোকল অফিসার হিসেবে কাজ করেছিলাম। সাব গেমস হয়েছিল ব্যাক ইন 2010। তারপর আমি এমবিএ শুরু করি। অ্যাট দ্য সেম টাইম টিএনটি তে আমি জব পাই, টিএনটি এক্সপ্রেস। এখন টিএনটি ফেডেক্স নিয়ে নিছে, বাট আগে টিএনটি ছিল একটা ডাচ কোম্পানি, ডাচ লজিস্টিক্স কোম্পানি। সো ওইখানে আমার ক্যারিয়ার শুরু, এবং ওখান থেকে টিএনটির পরে আমি গেলাম হচ্ছে জেমকনে। জেমকন অনেকে চিনে থাকবে, ওর কয়েকটা গ্রুপ অফ কোম্পানিজ, যেমন মিনাবাজার, ইউল্যাব, কাজী অ্যান্ড কাজীটি, সব জেমকনের ইসে আর কি, আন্ডারে। তো আমি গ্রুপ এইচআরে গেলাম, ওখানে একটা ছোট সময় ছিলাম, 2 বছর মতো। তারপরে আমি আসলাম আরলা ফুডসে। ওটা আমার একটা ডিসিশন যে ঠিক আছে, মানে আমি দেখছিলাম মার্কেট এফএমসিজি অনেক বেশি ভাইব্রেন্ট, অনেক বেশি, মানে এটা আমার পয়েন্ট অফ ভিউ বলছি, মানে দেয়ার আই রেসপেক্ট অল দ্য ইন্ডাস্ট্রি, বাট ওই সময়কার ফিলটা বলছি আর কি, যে আরলা ফুডসে চলে আসলাম। এবং ওটা একটা বলা যায় যে একটা ডিফারেন্ট, কারণ আমি আগে এফএমসিজি তে কাজ করিনি, ওই যে ইউনিলিভারে থাকার সময় 4 মাস কাজ করেছিলাম। সো ফ্রম দ্যাট একটি ইন্সপিরেশন ছিল, এন্ড দেন আই কেম টু আরলা ফুড। তখন আরলা ফুড বাংলাদেশে এস্টাবলিশ হয়নি, লিয়াজ অফিস হিসেবে ছিল ব্যাক ইন 2013। So had the golden opportunity to at least establish a company from scratch, and then ওখান থেকে পুরো ম্যানেজমেন্ট ফরমেশন হলো, প্রপার এফএমসিজি কোম্পানি সেট আপ হলো, চোখের সামনে ধর অনেক রিস্ট্রাকচার দেখলাম, 300 টনের একটা কোম্পানি 1000 টন হতে দেখলাম 1 বছরের মধ্যে। অনেক লার্নিং ছিল, এবং মানে ইট ওয়াজ এ এক্সেলেন্ট লার্নিং অ্যান্ড কন্ট্রিবিউশন জার্নি। ওখানে আমি 2018 পর্যন্ত ছিলাম। এরপরে আমি বলতে পারি যে ক্যারিয়ার আরেকটা রিস্ক আমি নিলাম, সেটা হচ্ছে আই থট যে আমি ভালো কর্পোরেটে ভালো কাজ করতেছি, বিজনেস দেখতেছি, বাট আমার মনে হয় আরো বেটার করতে গেলে ফিউচারে যদি কেউ বেটার এইচআর নিয়ে কাজ করতে চায়, কোর ডেভেলপমেন্টাল, তার আরো 360 ডিগ্রি লাগবে। সো একটা জিনিস যেটা আমার ক্যারিয়ারে কোর হিসেবে মিসিং ছিল, যেটা হচ্ছে ফ্যাক্টরি এইচআর, বিকজ ফ্যাক্টরি এইচআর ইজ ভেরি ক্রিটিক্যাল অ্যান্ড ডাইনামিক। সো আই গট দ্য চান্স টু ওয়ার্ক ইন নোভার্টিস ফার্মা কোম্পানি। নোভার্টিস তো রিসেন্টলি জাস্ট চলে গেল, হোল্ড আউট, বাট সেই সময়টা বেশ একটা গ্লোরিয়াস টাইম ছিল, 2018-19। এবং হ্যাঁ 2018-19 রাইট, 20-এর শুরু পর্যন্ত ছিলাম। সো নোভার্টিসে আই ওয়ার্ক ফর টু ইয়ার্স নোভার্টিসে। এবং আমার মনে আছে যে আমার অফিস ছিল হচ্ছে টঙ্গীরও পরে, সো আই হ্যাড টু ট্রাভেল অ্যারাউন্ড 56 কিলোমিটার্স এভরি ডে আপ অ্যান্ড ডাউন। বাট আমি ওই জার্নিটা তখন অ্যাকচুয়ালি ছাড়তে চাইনি। সো 2 বছর আমি ছিলাম, দেন কোভিড আসলো, এরপর আমি রেডেক্সে জয়েন করলাম। রেডেক্স একটা স্টার্টআপ কোম্পানি, ওইটা জার্নিটা ডিফারেন্ট, হয়তো এখন জার্নিটা বলতে গেলে অনেক সময় লাগবে, বাট দ্যাট ওয়াজ অ্যান এক্সাইটিং জার্নি, বিকজ স্টার্টআপের জিনিসটা ডিফারেন্ট হয়, মানে স্টার্টআপে যে কেপিআই গুলো নিয়ে কাজ করে সেটা আসলে কনভেনশনাল না। সো ওইটাও একটা ডিফারেন্ট লার্নিং থিং। হ্যাঁ, সো ওইখান থেকে একটা লার্নিং আসলো। দেন আমি মুন্সিতে কিছুদিন ছিলাম, দেন আই গট এ গোল্ডেন চান্স টু ওয়ার্ক ইন গোদরেজ। সো গোদরেজ আমি জয়েন করি 2021 সালে কান্ট্রি এইচআর লিড হিসেবে, এন্ড এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। ইনফ্যাক্ট গোদরেজের যে জার্নিটা কোয়াইট সিমিলার টু আরলা ফুড। 21 সাল থেকে রিস্ট্রাকচার শুরু, এবং ওখান থেকে পুরো অর্গানাইজেশনটাকে রিস্ট্রাকচার করে, আমার একা করেছি সেটা বলবো না, সবাই মিলেই আর কি রিস্ট্রাকচার করে একটা স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন এন্ড প্রপার কালচার অর্গানাইজেশন অ্যান্ড পিপল চয়েস অর্গানাইজেশন হিসেবে এখন মোটামুটি বেশ ভালোই আমরা কাজ করে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। প্রপার এমএনসি এফএমসিজি হিসেবে এখন মোটামুটি এস্টাবলিশ মার্কেটে উইথ সাম গ্রেট প্রোডাক্টস। অ্যান্ড ইয়েস, সো দিস ইজ প্রিসাইসলি আপ টিল নাও ফ্রম মাই গ্রাজুয়েশন। ফ্যান্টাস্টিক ভাইয়া। আপনার কথা শুনে যেটা মনে হলো, সবকিছু অ্যাক্সিডেন্টালি হয় না, প্রতিটা বিষয়ে একটা ভালো প্রস্তুতি থাকা দরকার। আপনার শুরু থেকে একটা প্রস্তুতি ছিল, আই উইল ডাইভ মাই ক্যারিয়ার ইনটু এইচআর এন্ড নট জাস্ট দিস। আপনি প্রেডিক্ট করতে পেরেছিলেন ইন ফিউচার কোন সেক্টরে একটা পটেনশিয়ালিটি আছে। এবং আমরা সবসময় যেটা বলি, প্রতিটা মানুষকে কন্টিনিউয়াসলি ডেভেলপ করতে হবে। এবং আপনি যেটা বলেছিলেন যে ফ্যাক্টরি এইচআর is very challenging, এবং পরবর্তীতে আপনি নোভার্টিসে ফ্যাক্টরি এইচআর এ জয়েন করলেন। সো ইট শোজ দ্যাট আপনাকে একটা সময় মানে নিজেকে একটু চ্যালেঞ্জের মধ্যে ফেলতে হবে, শুধুমাত্র কমফোর্ট জোনে থেকে গেলে আসলে কখনো ডেভেলপমেন্ট সম্ভব না। আমি এই মুহূর্তে আমাদের একজন অ্যাবাউট টু বিকাম এ ফ্রেশার ইন জব মার্কেট একজন আছেন, মিস্টার হিন্দুল সরকার ফ্রম ফিনান্স ডিপার্টমেন্ট, তার কাছ থেকে শুনবো। হিন্দুল, আমি আপনাকে যে প্রশ্ন করতে চাই যেটা হচ্ছে, আপনি ছোট করে আপনি একটু পরিচয়টা দিবেন আপনার ফ্যাসিনেশন সম্পর্কে। পাশাপাশি আমি আপনাকে যেটা জানতে চাই, আমাদের এখানে এটা যেহেতু একটা ফোকাস গ্রুপ ডিসকাশনের মতো, আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, জব মার্কেটে ঢোকার আগে
সেরকম ভাবে আপনাকে প্রস্তুতি করে তোলা বা জব মার্কেট সম্পর্কে ধারণা দেওয়া, এই বিষয়টা কি তারা করছে কিনা, এবং যদি করে থাকে আপনি সেই বিষয়গুলো নিয়ে সন্তুষ্ট কিনা আমাদেরকে একটু জানাবেন। এবং তার আগে আপনার ছোট্ট পরিসরে আপনি একটু পরিচয়টা দিন। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি হিন্দল সরকার প্রাঙ্গণ পড়ছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স, ইউনিভার্সিটি অফ ঢাকাতে, 4th ইয়ার স্টুডেন্ট। অ্যান্ড কিছু স্টুডেন্ট বডির সাথে যুক্ত আছি। কারেন্টলি ডিউ রাইটার্স সাবের জেনারেল সেক্রেটারি হিসেবে সার্ভ করছি এবং ডিপার্টমেন্টাল অ্যান্ড নন ডিপার্টমেন্টাল অনেক ক্লাবস অ্যান্ড সোসাইটিদের সাথে যুক্ত থেকে কাজ করার চেষ্টা করতেছি। অ্যান্ড মহি ভাইয়ার প্রশ্নের উত্তরে যদি বলতে চাই যে অ্যাজ ফার অ্যাজ ডিপার্টমেন্ট বা ইউনিভার্সিটি ইজ কনসার্ন, যে আমাকে কিভাবে জব সেক্টরের সাথে ফ্যামিলিয়ারাইজ করছে বা প্রস্তুত করছে, সেই জায়গাতে আমি বলবো যে উই আর ফার বিহাইন্ড দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ ইন টার্মস অফ, let's say, marketing or presentation skills, or like how to crack an interview or how to construct your CV or extracurricular activities. সেখানে ঢাকা ইউনিভার্সিটি and all the other public universities are far behind private universities. Like for say ওইদুল ভাইয়া AOB থেকে পাশ করেছেন, AOB, or if I say NSU, BRAC, and even currently public এর মধ্যে একটা ইউনিভার্সিটি জাস্ট ওই লেভেলে আছে, দ্যাট ইজ BUP। আমাদের যে জিনিসটা নিয়ে মূলত ফোকাস করানো হয় উইচ ইজ একাডেমিক্স, অ্যান্ড আমাদের টিচাররাও আর ওয়েল অ্যাওয়ার অফ দিস যে আমরা কখনোই মানে প্রেজেন্টেশন বলুন বা নিজেকে হচ্ছে ওই লেভেলে দেখানো বলুন বা নিজের সেলফ মার্কেটিং বা পার্সোনাল ব্র্যান্ডিং বলুন বা কোনো আউটসাইড এক্সপিরিয়েন্স বলুন বা ইন্টার্নশিপ বলুন, ওইটাতে আমরা তাদের সাথে কম্পিট করতে পারবো না। সো আওয়ার ফোকাস শুড বি একাডেমিক এক্সিলেন্স, অ্যান্ড যেই সেক্টরগুলোতে একাডেমিক এক্সিলেন্স প্রয়োজন হয় সেই সেক্টরগুলো ডমিনেট করা, অ্যান্ড তারাও সেখানে আমাদেরকে এনকারেজ করে। যদিও তাদের মধ্যে ফ্রাস্ট্রেশনটা দৃশ্যমান যে কেন আমরা ওইগুলোতে যাব না, বা ওয়াই আরন্ট উই ইন মার্কেটিং, অর ওয়াই আরন্ট উই সেলস মোর, রাইট? বাট ইন দি এন্ড মানে ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং সেক্টরটা ডমিনেট করা বা টপ ম্যানেজমেন্ট ডমিনেট করা থ্রু প্রফেশনাল কোয়ালিফিকেশনস লাইক CA, CFA অর CMA এটসেট্রা, এগুলো নিয়ে ডমিনেট করা বা এগুলোর পেছনে যদি আমি কথা বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে গাইডলাইনটা ইজ প্রেজেন্ট দেয়ার। ওই জবগুলোর ক্ষেত্রে গাইডলাইনটা প্রেজেন্ট আছে সলিড বা ইন দ্য মোর টেকনিক্যাল সাইড, যেহেতু তারা জানে যে সফট স্কিলস এর দিক থেকে ডেভেলপমেন্টের আমাদের খুব একটা সুযোগ ইউনিভার্সিটি থেকে করা হয় না, সো ওই সাইডটাতে ফোকাস বেশি হয়। বাট দ্যাট ডাজন্ট মিন যে ওইখানে আমাদের লোকজন নাই। ইউনিলিভার বলুন, ব্যাট বলুন, বা বিভিন্ন ব্যাংকের এমটিও পজিশন গুলোতে বলুন, সেলসে বলুন, যত বড় বড় কোম্পানি আছে, আবার ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো যেমন শেভরন আছে, এইগুলোতে আমাদের অ্যালামনাইরা অনেকে রয়েছেন and তারা সাকসেসফুলি কাজ করে যাচ্ছেন, নট জাস্ট ইন ফাইন্যান্স, অ্যাকাউন্টিং অর টেকনিক্যাল সাইড, বাট ইন সেলস, মার্কেটিং এটসেট্রা। তো এখানে ইউনিভার্সিটি থেকে যদিও হেল্প না করা হয়, বাট দেয়ার ইজ এ কালচার অ্যান্ড পরিবেশ আছে যে আপনি যদি চান যে আপনি সেলসে যাবেন, আপনি পাবেন, এমন কাউকে পাবেন আপনার আশেপাশে যে গেছে অ্যান্ড যে বলবেন যে ভাইয়া আমি আছি, আমি এখন কি করতে পারি আপনার পজিশনে যাওয়ার জন্য। তো দ্যাট গাইডলাইন ইজ প্রেজেন্ট দেয়ার, বাট ইউনিভার্সিটির কন্ট্রিবিউশনটা এখানে ভেরি লিমিটেড। ওকে ওকে, ইটস এ ভেরি গুড ফাইন্ডিং। আমরা এই জিনিসগুলো এই জন্য বলছি কারণ আমরা যখন কোনো একটা প্রবলেম ডিটেক্ট করব, আমরা যারা কেস স্টাডি অ্যানালাইসিস, কেস স্টাডি নিয়ে পড়েছি, ইউ হ্যাভ টু ডিটেক্ট দ্য প্রবলেম ফার্স্ট। ইফ ইউ ডু দ্য কোর অ্যানালাইসিস, ইফ ইউ ফাইন্ড দ্য কোর প্রবলেম, দেন ইউ ক্যান গো ফর দ্য সলিউশন। সো আমরা হিন্দুলের কথা শুনে যেটা বুঝলাম, তার ডিপার্টমেন্ট বা তার ইনস্টিটিউট একাডেমিক বিষয়ের প্রতি বেশি ফোকাস করছে, কারণ অন্যান্য স্কিল গুলো যদি দেখি, সফট স্কিল আর এনি আদার স্কিল, ওই ক্ষেত্রে ডেভেলপ করাটা হয়তো একটু চ্যালেঞ্জিং, অনেকে হয়তো পার্সোনাল একটা ইন্টেনশন থাকতে হবে। সো the faculties are doing their job, let's focus on academic things first, then they will change themselves in their own way. So it's a very good finding, আমরা অন্তত এই বিষয়টা সম্পর্কে জানলাম। তো এইবার আমি ওহিদ ভাইয়ের কাছে আসবো। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, what does it take to become an agile HR? অনেকে বলে আমি HR আমি ভালো একটা ক্যারিয়ার গড়তে চাই, I want to be an HR icon like Mr. Ohid, Mr. XYZ. সো আমরা যদি কেউ HR এ ভালো ক্যারিয়ার গড়তে চাই, যারা গ্রাজুয়েশন অলমোস্ট কমপ্লিট করে ফেলছে বা গ্রাজুয়েশন মিডলে আছে, তারা নিজেদেরকে এখনো কিভাবে প্রস্তুত করতে পারে? ওকে, আমি এটাতে যাওয়ার আগে আমি একটু হিন্দলে একটা ইসের মানে একটা পয়েন্টটা নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে যে আমি যখন আন্ডার ফোর্সে ছিলাম, ওকে, আমরা কিন্তু যখন কোম্পানি ফর্ম হচ্ছে তখন প্রচুর ফ্রেশার নিছি যারা সেলসেই। যে
হ্যালো, আমি অডিবল? ইয়েস ইয়েস ইয়েস। ওকে, সরি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। যেটা হচ্ছে প্রচুর আমরা কিন্তু ফ্রেশার নিয়েছি, এবং তখন কি চিন্তা করা হচ্ছে যে কোম্পানি বড় হতে চাচ্ছে, অনেক কিছু করার আছে, এক্সপিরিয়েন্স লোক দরকার, বাট স্টিল উই টুক ফ্রেশার্স ব্যাক ইন দ্যাট টাইম। আমি যদি বলি 2013, 14, 15 ইনফ্যাক্ট পরেও। সো বিষয় কি, ফ্রেশারদের জন্য কিছু কি পয়েন্ট আছে, ওকে, যেটাতে দেখা হয় যে ঠিক আছে তার তো মানে কাজের অভিজ্ঞতা নাই, বাট তাহলে সে কি কোনো তার প্রেফার্ড জব ফিল্ডে ঢুকবে না? আনসার ইজ নো। তার জন্য ইন্ডাস্ট্রি আরো ওয়াইড। এখানে কিছু ওপেন মাইন্ড লাগে রিক্রুটারদের দিক থেকে, আমাদের দিক থেকে ওপেন মাইন্ড লাগে, মানে আমি এটা অ্যাডমিট করছি, যারা রিক্রুট করে তাদের ওপেন মাইন্ড লাগে যে আমি আসলে একজনকে সুযোগ দিতে চাই। হ্যাঁ ঠিক আছে, এখন 20টা সিভি আসলো আমার কাছে, 20টা সিভি আসলে 20টা সিভি গ্রাজুয়েট সিভি, লেটসে ঢাকা ভার্সিটি থেকেই 20টা সিভি আসলো, লেটস, বাট তাদেরকে আসলে খুব মানে ক্যালিব্রেট করার মতো তো এলিমেন্ট কম, সবারই মোটামুটি হিস্ট্রি সেম, বাট তারা কি ঢুকবে না? অবশ্যই ঢুকবে। কোন জিনিসগুলো ওখানে একটু হাইলাইট মানে ভালোভাবে দেখা হয়, এটা কখনো ইন্টারভিউ স্কিলের উপরে সেশন হলে তখন এটা আরো ডিটেলে বলা যাবে আসলে কিভাবে কাদেরকে ইভালুয়েট করা হয়। ডেফিনেটলি একাডেমিক্সের স্কোপের উপর ডিপেন্ড করে প্রেজেন্টেশন এন্ড আদারের কিছু তো আপ ডাউন থাকেই, যেমন একটা প্রাইভেটে খুব বেশি প্রেজেন্টেশনের উপর ফোকাস দেওয়া হয়, পাবলিক হয়তো খুব বেশি ফোকাস দেওয়া হয় না, বাট স্টিল আমি যেটা দেখেছি, এটা আমার এক্সপিরিয়েন্স বলে, এটা ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এখানে হয়তো প্রাইভেট ভার্সিটি অনেকে থাকতে পারে, বা ডোন্ট কোট ইট। পাবলিক ভার্সিটি থেকে যারা সোফার আমার আমার এই অভিজ্ঞতায় যারা ঢুকছে বিভিন্ন অর্গানাইজেশনে, ইনফ্যাক্ট মানে সেলস অর্গানাইজেশন, তাদের সাকসেস রেট বেশ ভালো, বেশ ভালো, মানে মেবি তারা একাডেমিকে প্রেজেন্টেশন দেয়নি, বাট কোন জিনিসটা তাদেরকে আগায় নিয়ে গেছে, যেটা ইন্টারভিউতে দেখা হয় যে তার লার্নিং অ্যাজিলিটি কতটুকু আছে। আমি একটা ইন্টারভিউ ফেস করতে আসছি, আমি কি এই রোলটা সম্বন্ধে জানি কিনা, আমি কি এটা প্রমাণ করতে পারতেছি কিনা যে এই রোলটা অ্যাকচুয়ালি আই এম প্যাশনেট এবং আই রিয়েলি ওয়ান্ট দিস। এটা কিছু কিছু এলিমেন্ট থেকে বোঝা যায় যে সে আসার আগে সে রোলটা সম্বন্ধে কতটুক জানছে, মানুষের সাথে শুনে শুনে কতটুক টিউনড হয়েছে, কতটুক সেই রোলটা সম্বন্ধে চ্যালেঞ্জ এন্ড অপরচুনিটি জানছে, মানে এমনও হয়েছে ইন্টারভিউ যে এমন ভাবে সে কথা বলতেছে ইজ ইট বিকাম বেটার দ্যান এনি এক্সপিরিয়েন্সড গাই, মানে এমন দেখা যাচ্ছে এক্সপিরিয়েন্সড গাইয়েরও ওরকম নলেজ নেই, ও যত নলেজ স্টাডি করে আসছে। দ্যাট শোজ দ্য প্যাশন, যে না একে যদি নেই, একে যদি একটু টিউন করে দিই, একটু ট্রেন আপ করি, একে যদি আমি 2 দিয়ে 4 করতে পারবে, ঠিক আছে। সো লার্নিং অ্যাজিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, ফ্রাস্ট্রেশনের কিচ্ছু নাই, যে কেউ যা মনে করুক, যার যার ক্যারিয়ার তার তার কাছে। আমি যদি মনে করি আমি মার্কেটিং এ ঢুকবো, আমি মার্কেটিং ব্যাকগ্রাউন্ড না, বাট আমি মার্কেটিং এ ঢুকবো, আমার প্রেজেন্টেশন স্কিল কম, ফাইন, কম থাকা সমস্যা না, কিন্তু কম আছে এটা জেনে যদি বসে থাকি সেটা সমস্যা। ওকে, সো আমি হয়তো এটা নিয়ে শেষের দিকে হয়তো কিছু করবো। মহিউদ্দিন বলছিলা যে এইচআর এ How to become a good HR গুড এইচআর specialist. ওকে, সো এটা বেসিক্যালি দুইটা উত্তর হবে, একটা হচ্ছে ফ্রেশারদের জন্য আর একটা হচ্ছে এক্সপিরিয়েন্সদের জন্য। ফ্রেশারদের জন্য আমি যেটা বলবো সিমিলার, মানে তার অবশ্যই কেউ যদি অ্যাকচুয়ালি দেখো এইচআর ফিল্ডটা না, এটা আমার পয়েন্ট অফ ভিউ বলতেছি, এইচআর ফিল্ডটা না মানে ট্রায়াল এন্ড এররের ফিল্ড না, যে ঠিক আছে যাই দেখি আসলে ভালো লাগে কিনা, করি এরকম না। আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে এইচআর ফিল্ডটা খুব মানে কি বলে প্যাশনের ফিল্ড। যদি অ্যাকচুয়ালি আমি মনে করি যে না আমি মানুষের সাথে কাজ করতে চাই, আমার ভালো লাগে এবং আমি তাদের কথা শুনতে চাই এবং তাদের কথা শুনে দেন তাদের জন্য কিছু করার জন্য উদ্যোগ নিতে চাই, তাদের জন্য যদি কিছু ভালো করি, ঘুরে তারাই কিন্তু তাদের কাজের মাধ্যমে অর্গানাইজেশনে বেটার করবে। দ্যাটস দ্য পিপল এক্সপিরিয়েন্স। কিভাবে আমি তাদেরকে হেল্প করতে পারি, মানে এই ব্যাপারটা যদি তার একাডেমিকে গ্রো করে এবং তার কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকতে হয়, হ্যাঁ ঠিক আছে আমি পিপল স্কিল ভালো, মানে আমি মানুষের টিম ওয়ার্ক করতে জানি, আমি বিভিন্ন ক্রাইসিস সিচুয়েশন মানে বিভিন্ন চ্যালেঞ্জিং সিচুয়েশন হ্যান্ডেল করার মতো আমার কিছু লিডারশিপ আছে, এবং ডিফারেন্ট ডিফারেন্ট স্টেক হোল্ডার ডিফারেন্ট হয়, আমার সিনিয়র আমার জুনিয়র, হ্যাঁ বিভিন্ন ক্লাবে অ্যাক্টিভিটি করি আমরা, বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করি, ওখানে আমার পিপল ইন্টারাকশন গুলোর এভিডেন্স কি, ওই ওই প্যাশনটা থাকলে হয় কি সে এইচআর এ নিজেকে সেট করতে পারবে ভালোভাবে, বিকজ এইচআর মনে হয় আচ্ছা তারা ব্যাক অফিসে কাজ করছে, মাঝে মাঝে ফিল্ডে যায়, বাট ইটস এ ভেরি ক্রিটিক্যাল অ্যাসপেক্ট, ক্রিটিক্যাল রোল। কারণ আমি যদি আমার অর্গানাইজেশনে 200 জন লোক থাকে, 200 জন মানুষ 200 ধরনের, এবং একটা সিচুয়েশনে এমনও হতে পারে 200 জন মানুষের 200 মতবাদ, যে কথা কেউ অন্য কাউকে বলতে পারতেছে না সেটা এইচআর এসে বলবে যে আমি এটা এটা সমস্যা বা এটা আমি চাই বা এটা এরকম মতামত দিবে। এইচআর কে কিন্তু খুব বেশ কুল। সো রিসিভিং এর ক্ষেত্রে বিশেষ করে খুব ভালো লিসেনার হইতে হয়, যে আমি একটু শুনবো, মানুষ আমি পরে কি করতে পারি না পারি সেটা অ্যানালাইসিস বলে দিবে, বাট পিপল অ্যাট লিস্ট শুড ফিল ভ্যালুড। সো একজনের ভিতরে
যদি সেই জিনিসগুলো আসে, একদিনই আসে না, ডেফিনেটলি কাজ করতে করতে ভালোবাসাটা আসে অ্যান্ড দেন সেটা গ্রো করে, তাহলে সে ভালো অ্যাজাইল হতে পারবে। যদি সে অ্যাকচুয়ালি মনে করে যে আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, অ্যাকুমুলেটিভলি উইল গ্রো। ওকে, সো এই ব্যাপারগুলো হচ্ছে ফার্স্ট পয়েন্ট। তার লার্নিং অ্যাজিলিটি থাকতেই হবে, মানুষের সাথে মিশতে হবে। আমি যেটা আমার পয়েন্ট অফ ভিউ, যে কোনো অর্গানাইজেশনে আমি এইচআর এ কাজ করি, যে মানে যে রোলেই থাকি না কেন, সেই অর্গানাইজেশন যে ধরনেরই হোক না কেন, আমাকে ফিল্ডে নামতে হবে, সোজা কথা। আমি ডেস্কে বসে থেকে শুধুমাত্র পলিসি বানালাম, শুধুমাত্র আমি লিভই করলাম, আমি কিছু এনগেজমেন্ট করলাম, হবে না। আমাকে মানুষের সাথে মিশতে হবে, তাদের সুখ দুঃখ জানতে হবে, তাদের কাজের প্যাটার্ন আমাকে বুঝতে হবে, তারপরে তাকে হেল্প করার জন্য আমি তাকে এনাবেল করার জন্য আমি কিছু করতে পারবো। আদারওয়াইজ মুখস্থ বিদ্যা দিয়ে হয় না। কিছু থিওরিটিক্যাল ব্যাপার থাকে, বাট দ্যাটস ডিফারেন্ট থিং। সো এই ব্যাপারগুলো, লার্নিং অ্যাজিলিটি, পিপল স্কিল, মানুষের সাথে মেশার ক্ষমতা, শোনার ইচ্ছা এবং কুল মাইন্ড, তার কাজ। এবং আরেকটা বিষয় হচ্ছে তাকে একটু অ্যানালিটিক্যাল হতে হবে ভাইয়া। এক্সেলের কাজ জানতে হবে, একটা ডেটাবেস, পিপল ডেটাবেস পেলে সেটাকে কিভাবে সে অ্যানালাইসিস করে একটা ভালো প্রেজেন্টেশনে কনভার্ট করতে পারতেছে, মানে ভালো ডেটা অ্যানালাইসিসে মানে ইনসাইটে কনভার্ট করতে পারতেছে। সো প্রোঅ্যাক্টিভ, দ্যাট মিন আমার কাছে কিছু ডেটা আছে, আমি ট্রেন্ড অ্যানালাইসিস করলাম, আমি ম্যানেজমেন্টকে দেখালাম, দেখেন এটা কি এরকম, আমরা কিন্তু সামনে এটার জন্য এভাবে এভাবে আমাদের প্রস্তুতি নেওয়া উচিত, বিকজ প্রিভিয়াস ডেটা এরকম বলে এবং মার্কেট ট্রেন্ড এরকম আছে। এই যে প্রোঅ্যাক্টিভনেসটা, এটা প্রত্যেকটা ম্যানেজমেন্ট এইচআর এর কাছে খুঁজে, যে আপনি পিপল নিয়ে কাজ করেন, কালচার নিয়ে কাজ করেন, আপনি আমাদেরকে আগে সিগন্যাল দেন অ্যাকচুয়ালি কোনটা করলে বেটার, কোনটা করলে না, আপনি ডেটা দিয়ে বলেন। সো এই যে প্রোঅ্যাক্টিভনেস, লার্নিং অ্যাজিলিটি, পিপল স্কিল, এবং মন থেকে করাটা, মুখস্থ হয় না। মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আমি এই উত্তরটা শেষ করব। মানে এটা আমি ফিল করি অনেক সময়, যে আমার কাছে আমি যখন কাউকে ফোন দিয়ে বলি যে কংগ্রাচুলেশন ভাইয়া, ইউ আর হায়ার্ড, মানে উই হ্যাভ সিলেক্টেড ইউ, এটা আমার কাছে খুব কমন একটা কথা, বিকজ আমি এইচআর আছি, আমি খুব কমন ভাবে বলি, দিনে হয়তো দেখো 4-5টা বলা লাগে টাইম টু টাইম। বাট একবার চিন্তা করে দেখো, যে এই কথাটা শুনে ওই পাশ থেকে, সে হয়তো 1 বছর ধরে চেষ্টা করে যাচ্ছে তার জবটার জন্য, এবং সে ওই একটা ফোন কল তার মেবি লাইফ চেঞ্জিং কল, যে আমি জবটা পেলাম এবং আমি সামনে একটা ক্যারিয়ার করব। এইটা ফিল করতে হবে যে তোমার কাজ এবং তোমার কথা কিন্তু খুব ইম্প্যাক্টফুল। সো বি রেসপেক্টফুল এবং ওই ফিলটা বোঝো, ওই ফিলটা বুঝে কথা বলো। তোমার কাছে এটা খুব নর্মাল হতে পারে, তোমার কাছেও খুশি সংবাদ, তুমি একজনকে পেলে ভালো ট্যালেন্ট, কিন্তু তার কাছে এটা 1000 টাইম বেটার, মানে এজ এ সোর্স অফ হ্যাপিনেস। এই ব্যাপারটা বোঝো, তাকে একটা ভালো জার্নি দাও। সো এই রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো প্রিসাইসলি দিস আর দ্য থিং এন এইচআর পার্সোনাল শুড হ্যাভ। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ভাই, আমরা যদি কি টেকঅ্যাওয়েজ গুলো নেই এখান থেকে, প্রথমত যেটা হচ্ছে এখানে কোনো ট্রায়াল এন্ড এরর কোনো বিষয় নেই। কেউ যদি এইচআর যেতে চায়, প্রথমে প্যাশনেটলি তাকে যেতে হবে। এবং সেকেন্ড থিং হচ্ছে an HR person has to be very good listener. আমরা স্বভাবতই অনেক সময় আমরা শর্ট টেম্পার থাকি, আমরা অনেকের কথা শুনতে চাই না, আমরা নিজেরা অনেক বলতে চাই বেশি, কিন্তু একজন HR পার্সনকে সেরকম হলে হবে না। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, an HR person must go out of the park. একটা নির্দিষ্ট জায়গায় বসে থাকলে হবে না, হি অর শি হ্যাজ টু বি প্রোঅ্যাক্টিভ, সবার কাছে যেতে হবে, শুনতে হবে। এবং আমাদের এই ওয়েবিনারটি অনেক স্টুডেন্টরা বা অনেক রাইজিং লিডার বা রাইজিং গ্র্যাজুয়েটরা শুনছেন। আমরা আশা করি এই বিষয়গুলো তাদের মনের মধ্যে নিবেন যদি তারা এইচআর ম্যানেজার বা এইচআর এক্সপার্ট হতে চান। আমি এবার আবার হিন্দুলের কাছে ফিরে আসতে চাই। হিন্দুল, এবার আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি কিছুক্ষণ আগে আপনার ইনস্টিটিউশনের ক্যারিয়ার রিলেটেড তাদের যে এঙ্গেজমেন্ট সেই কথাগুলো বললেন। আমার এবার প্রশ্ন হচ্ছে, কোন স্পেসিফিক স্কিল ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে আপনার ইনস্টিটিউট আপনাকে সাহায্য করে কিনা বা আপনাকে গাইড করে কিনা, যে আপনাকে এই স্কিলগুলো স্পেসিফিকলি শিখতে হবে, আপনি শিখতে চান, আমাদের কাছে হেল্প চান, আমরা আপনাকে শেখাবো, আপনার ফ্যাকাল্টি সেভাবে হেল্প করে কিনা, এই ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য হোক অথবা পার্সোনাল ডেভেলপমেন্টের জন্যই হোক? থ্যাংক ইউ। ফ্যাকাল্টি থেকে স্কিল শেখার ব্যাপারে হেল্প করার বিষয়টাও এগেন লিমিটেড হয়ে যায় বিকজ অফ দ্য ফ্যাক্ট যে আমরা ক্লোজ ক্রেডিট সিস্টেমে পড়াশোনা করি। আই কান্ট চুজ মাই কোর্সেস, যেটা আমাকে দেওয়া হয়েছে আমি সেটাই করতেছি। সো এ পার্সন, ধরুন আমার বন্ধু যে এনএসইউতে পড়ে, সে যদি চায় যে আমি হয়তো এইচআর এ স্পেশালাইজেশন করতে চাচ্ছি বা ওই দিকটাতে আমি একটু লিন থাকতে চাচ্ছি, আর আমি ডেটা সায়েন্সের দিকে বেশি লিন থাকতে চাচ্ছি, আই ক্যান গো দেয়ার। ও সেই কোর্সগুলো সিলেক্ট করতে পারবে এন্ড হি ক্যান স্টিল গ্র্যাজুয়েট। বাট আমার লিমিটেশনটা হচ্ছে যে আমাকে যে কোর্সগুলো সেট করে দেওয়া হয়েছে আমাকে সেগুলো নিয়েই গ্রাজুয়েট করতে হবে। এর বাইরে থেকে আমি যদি আর কোনো স্কিল শিখতে চাই, সেখানে আই হ্যাভ টু টেক কোর্সেস আউটসাইড অফ মাই একাডেমিক্স। হ্যাঁ, ওইখানে চ্যালেঞ্জটা আসে যে একাডেমিক্স জাগল করতে করতে একসাথে আপনি আরেকটা কোর্স করতেছেন,
বিশ্ববিদ্যালয় থেকে যে হেল্প গুলো আসে সেগুলো হচ্ছে যে কিছু ওয়ার্কশপস আয়োজন করা হয়ে থাকে বিভিন্ন ক্লাবসের থ্রুতে বা ডিপার্টমেন্টের থ্রুতে করা হয়ে থাকে বা ফ্যাকাল্টির থ্রুতে করা হয়ে থাকে। যেমন রিসেন্টলি একটি ডেটা অ্যানালাইসিস বুট ক্যাম্প হলো ফর ফ্রেশার্স, ফর বিগিনার্স, এন্ড সেটা হয়েছে। এন্ড কিছু মার্কেটিং বিষয়ে বা কিছু রাইটিং বিষয়ে হচ্ছে ওয়ার্কশপ থাকে, বা ব্যাংক বা বিভিন্ন এমএনসি কোম্পানিজ তাদের যখন রিক্রুটমেন্ট হয় তারা কিরকম ট্যালেন্ট খুঁজতেছে সেই বিষয়ে আমাদেরকে গ্রুম করার জন্য কিছু ওয়ার্কশপ থাকে, সেগুলো হয়ে থাকে। প্লাস ঢাকা ইউনিভার্সিটির কথাটা বলবো যে আমাদের ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজেস, কেউ যদি চায় যে আমি সেকেন্ড বা থার্ড ল্যাঙ্গুয়েজ শিখতে চাচ্ছি কোনো, সে সেটা শিখতে পারে অ্যান্ড সেখান থেকে একটি সার্টিফিকেট দেওয়া হয়। সো দ্যাট ইজ এ বিগ অপরচুনিটি, সেখান থেকে আমরা হেল্পটা পাচ্ছি। হাউএভার এমন কোনো বডি নেই যারা ডেডিকেটেড টু টিচিং স্টুডেন্টস নিউ স্কিলস। হ্যাঁ, দের ইজ এ ল্যাক দেয়ার অফ। আমরা যখন নিউ স্কিল শিখতে চাই আমরা কি করি যে বিভিন্ন অনলাইন যেসব মাধ্যম আছে বা অফলাইন কিছু মাধ্যম আছে ঢাকায়, তাদের কাছে আমরা এনরোলড হই এবং তাদের কাছ থেকে শিখি। যেহেতু ইউনিভার্সিটি থেকে এই জিনিসটার স্কোপ ইজ ভেরি লিমিটেড, যদিও আছে, নেই সেটা বলা যাবে না। ওকে, গ্রেট। তাহলে মোটামুটি আমরা যেটা জানলাম যে যেহেতু মানে ইনস্টিটিউশনে অনেক সময় ফ্যাকাল্টি স্টুডেন্ট যে রেশিও এটা অনেক বেশি হওয়ার কারণে অনেক সময় ফ্যাকাল্টি নিজে থেকে একটা স্পেসিফিক স্কিল শেখাতে পারে না, বাট বিভিন্ন ক্লাব আদার অ্যাক্টিভিটিস হেল্প করে থাকে যেগুলো স্কিল ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে। পাশাপাশি স্টুডেন্টরা নিজেরা পার্সোনালি অনেক সময় অনেক অনলাইন বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম ফলো করে থাকে নিজেদেরকে ডেভেলপ করার জন্য। আমরা একটা গোড়ে একটা ফাইন্ডিং পেলাম হিন্দুলের কথা থেকে। এবার আমি একটু ওহিদ ভাইয়ের কাছে ফিরে আসতে চাই। ভাইয়া, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমরা রিসেন্টলি একটা রিপোর্ট দেখলাম যে বাংলাদেশে বর্তমানে প্রায় 26 লক্ষ বেকার আছে অফিসিয়ালি, 25 লক্ষ অথবা 26 লক্ষ। আমি আপনার কাছে যেটা জানতে চাই, আপনি যেহেতু প্রাইভেট সেক্টরে আছেন, আপনি আরো ভালো বলতে পারবেন বর্তমানে প্রাইভেট সেক্টরে জব মার্কেটের অবস্থা কি, এবং আপনারা যখন একজন ফ্রেশার হান্ট করেন তখন ফ্রেশারদের কাছ থেকে কোন কোন স্কিল গুলো আপনারা এক্সপেক্ট করে থাকেন? এই দুইটা প্রশ্ন আমি একসাথে করতে যাচ্ছি। ওকে, প্রিসাইসলি ভাইয়া, জব মার্কেট আসলে এখন ওভারঅল জব মার্কেট নিয়ে কমেন্ট করা খুবই মুশকিল। রিসেন্ট এই গত বছর অনেক ইনসিডেন্টের মধ্যে দিয়ে আমরা গেছি। কিছু ইকোনমিক টার্মোইলও ছিল, পলিটিক্যাল টার্মোইলও ছিল, সবকিছু মিলেই তো একটু স্থবিরতা আছে। এখনকার জব মার্কেট একটু স্লো কারেন্টলি, মানে যেটুকু আমি দেখছি আর কি। বাট স্টিল তার মধ্যেও কিন্তু অনেক মানে অর্গানাইজেশন হায়ার করছে বিভিন্ন পজিশনে, বিকজ লোক তো লাগবে, কাজ তো করতে হবে, তাই না? বাট আমি বলবো যে বাংলাদেশে আসলে কি ভাই, বেকারত্বর অনেক রিজন আছে। ইটস নট জাস্ট অ্যাবাউট ল্যাক অফ ওয়ার্কিং অপরচুনিটি, ইটস অ্যাবাউট দি স্কিল, যেটা ইন্দু বলছিল যে স্কিলের একটা ব্যাপার থাকে ভাইয়া। ঠিক আছে, যে জব মার্কেটে এখানে এই যে খুব ওপেন হয়ে যাওয়া বা কম থাকা, সেটা সবসময় চলতেই থাকবে, এটা সমস্ত দেশেরই নিয়ম। সবসময় জব মার্কেট একদম খুব ওপেন বা খুব অপরচুনিটি থাকে না। বাট এটা দেখতে হবে যে আমি আসলে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, অ্যাজ এ ফ্রেশার, আমি আসলে কি কি স্কিল আমি গেইন করতেছি, বা আসলে আমার কি কি স্কিল দরকার যে কোনো জবের জন্য। সো ওই যে আবার সেই কথায় ফিরে আসি, আমাকে কিন্তু একাডেমিক্স সবকিছু শিখাই দিবে না, আবার অনেক জায়গায় একাডেমিক্স অনেক কারিকুলামে অনেক কিছু থাকে না। সো দিজ আর লিমিটেশনস আমি বলি। বাট আমি বলবো যে সেই ফ্রেশার অবস্থায় থেকেও মানে আগায় যাবে, হয়তো তার জব একটু আগে হবে বা পরে হবে, বাট সে আগায় থাকবে যে কিনা তার পড়াশোনার পাশাপাশি, মানে পড়াশোনার সময় সে পড়াশোনা ঠিকঠাক ভাবে করছে, দ্যাট ইজ দ্য প্রায়োরিটি। মানে পড়তে আসছে আগে, তো সেটা আগে। সেইটার পাশাপাশি সে যদি একটু ফিল্ডে নামে, মানে আমি বলছি যে ভার্সিটিতে অনেক অ্যাসাইনমেন্টও দেয়, যেটার জন্য একটু এদিক ওদিক যেতে হয়, সব ভার্সিটিতে একরকম না। বাট ওইটুক অপরচুনিটি যেন আমি একটু সিরিয়াসলি নিই। আমি যাই না 5টা অফিসে, কথা বলি না 5টা বড় ভাইয়ের সাথে, দেখি না তারা কি বলে। আমি হয়তো ফিরে আসবো, হয়তো সব ডেটা পাবো না, আমি স্টুডেন্ট হিসেবে গেছি, সব ডেটা আমাকে দিবে না। বাট ইন্টারাক্ট করলে কিন্তু রিয়েলিটি বোঝা যায়, কারণ আমি তো অফিস এনভায়রনমেন্ট মধ্যে নাই, আমি তো রিয়েলিটি জানি না। বাট আমি যদি এটা ফেস করি, হইলাম যে আমি ব্লক হইলাম, আমি অতটা জানতে পারলাম না, একটা তো ইনসাইট আসবে যে না ঠিক আছে, কোন ডেটা যেতে গেলে কিভাবে চাওয়া লাগবে, ব্লকগুলা কোথায়। এই যে ক্লাব অ্যাক্টিভিটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্লাব অ্যাক্টিভিটিসে যারা অ্যাকচুয়ালি সক্রিয় থাকে, তারা কিন্তু টিম ওয়ার্ক একটা স্কোপ আসে। এখন কে সেটাকে নিয়ে ডেভেলপ হবে সেটা পরের কথা, কিন্তু স্কোপ আসে, টিম ওয়ার্কের স্কোপ আসে, ক্রাইসিস ম্যানেজমেন্টের স্কোপ আসে, স্টেক হোল্ডার ম্যানেজমেন্টের স্কোপ আসে। অনেক সিনিয়র টিচার, বাইরে থেকে অনেক ডেলিগেটসরা আসে, তাদেরকে ম্যানেজমেন্টের স্কোপ থাকে, তাদের সাথে কিভাবে অ্যাপ্রোচ করবে সেটার স্কোপ থাকে, নেটওয়ার্কিং এর বিশাল বড় স্কোপ থাকে।
এইটাতে যদি কেউ প্যাশনেট থাকে, যে কোনো স্টুডেন্ট, যে না আমি আই টুক দিস সিরিয়াসলি, আই মে ফেইল, দ্যাটস ফাইন, বাট এই ফেলিয়ার আমাকে শিখাচ্ছে কি? আমি নেটওয়ার্কিং করতে থাকবো, আমি সবার সাথে, আমি এখন ফ্রেশার, আমি হয়তো কেবল বের হয়েছি বা হব, আমি আমার অ্যালামনাই যারা আছে সবার সাথে কানেক্টেড থাকবো, পারলে কমিউনিটিতে যাব, তারা যেখানে আড্ডা দেয়, আমি একটু একটু প্র্যাকটিক্যাল বেশ ফিল্ড ওরিয়েন্টেড কথা বলতেছি, যেখানে তারা আড্ডা দেয় আমি মাঝে মাঝে যাব, ওখানে হয়তো আমার সিনিয়র বা ওই সিনিয়রেরও অন্য সিনিয়র বা অন্য ভার্সিটি থেকে কেউ আছে যে কিনা অলরেডি, আমি সেলসের উদাহরণ দিই, ওখানে একজন টেরিটরি ম্যানেজার আছে অন্য কোম্পানি, যে আমার বড় ভাইয়ের ফ্রেন্ড, আমি একটু গেলাম, তাদের কথা শোনো, দেখো কি বলে তারা, তাদের লাইফের চ্যালেঞ্জ কি বলে, আপনার অনেক কথা বলে না, অপরচুনিটি চ্যালেঞ্জ শেয়ার করে, আমি তাদের কাছে একটু শুনি না, তাতে কি হবে, আমি যখন বোর্ডে বসবো আমি কিন্তু অনেকের থেকে প্র্যাকটিক্যালি আগায়, হয়তো আমি কাজ করিনি, বাট আই উইল ফিল 100 টাইম বেটার কনফিডেন্ট, যে না আমি এটা আমি জানি, ওনারাও জানে আমি ফ্রেশার, আমিও জানি আমি ফ্রেশার, কিন্তু আমি যে নলেজ শেয়ার করব, এবং সেটা এমন না যে আমি মুখস্থ করে আসছি, আমি শুনে বুঝে আমার একটা ইনসাইট নিয়ে আমি আসি, দ্যাট মিন আই উইল ফিল কনফিডেন্ট। এই কনফিডেন্সটাই কিন্তু তাদেরকে আগায় নিয়ে যায়। আমি এখন সেলসে যেতে চাই, সাপোজ এক্স কোম্পানির সেলসে আমি টেরিটরি ইন্টারভিউ দিচ্ছি, টেরিটরি ম্যানেজারের, আমাকে কিন্তু জেনে যেতে হবে, দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, আমাকে জেনে যেতে হবে যে ভাই আমি ওখানে যেতে চাই, ধরো ওখানে সাবান আছে, শ্যাম্পু আছে, ওখানে দেখা গেল যে হ্যান্ড ওয়াশ আছে, লেটসে, আমি তো ভাই ওই জবটার জন্য যাচ্ছি, যে ওই রোলটা আমি করবো, আমি সেলসের জন্য এনথুজিয়াস্ট, কিন্তু আমি যাওয়ার আগে ওই অর্গানাইজেশনের প্রোডাক্ট সম্বন্ধে কিছু জেনেই গেলাম না, মার্কেটে অবজার্ভ করি নাই, আবার ওই রোলটা সম্বন্ধে তো শুনি নাই, তাহলে কি মনে হবে একটা ইন্টারভিউ যদি শোনে যে তুমি বলছো আই এম ভেরি এনথুজিয়াস্টিক, হ্যাঁ আমি সেলসে আসতে চাই, আপনার কোম্পানিতে আমি অনেক কিছু বলবে, তখন যদি একটা কোশ্চেন করা হয় যে ঠিক আছে এটা কি জানো, না আমি অতটা আসলে তেমন কিছু জানি না, অতটা আইডিয়া আমার নাই, তাহলে এভিডেন্সটা কই ভাইয়া? আমি জানি তুমি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন নাই তোমার, বাট হোয়াট ইজ দ্য এভিডেন্স যে অ্যাকচুয়ালি তুমি প্যাশনেট আছো? সো ইন্টারভিউ তো টেকনিক আছে, বোঝাই যায়, এটা ভেরি সিম্পল থিং বললাম। সো স্কিল ডেভেলপমেন্টের জায়গায় ভাই আমি অবশ্যই আবার বলতেছি, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন, স্টুডেন্ট থাকো বা ফ্রেশার হও সমস্যা নেই, আমার জানার যদি ইচ্ছা থাকে আমি কিন্তু জেনে বের ঠিকই করব, যে অ্যাকচুয়ালি মাঠে আমি এরকম অনেক ফ্রেশারের কাছ থেকে শুনতে দেখছি, মানে শুনছি আর কি, ইন্টারভিউ বোর্ডে ও মার্কেট ঘুরে আসছে, আমার যেরকম টিএমরা মার্কেটে ঘুরে, সেলস অফিসাররা মার্কেটে ঘুরে, দোকানে দোকানে যায়, ও একদিনে মার্কেটে গেছিল, এই 1 ঘন্টা আধা ঘন্টা একটু মার্কেটে ঘুরছে, কোন একটা এসোর পাশাপাশি হাঁটছে, বলে নাই কিছু, হাঁটছে, হেসে হেঁটে দেখছে যে আমিও তো কিছুদিন পরে এই জবটা করব, এই ধরনের এই এসোরে আমি ম্যানেজ করব, কিভাবে কথা বলে একটু শুনি তো, তারা এসে উল্টো আমার প্রোডাক্ট সম্বন্ধে মার্কেটে অপরচুনিটি আর গ্যাপ কি আছে সেটা বলে দিয়ে গেছে। হয়তো এমনও হয় যে অনেক এক্সপিরিয়েন্স লোকও বলতে পারে না অনেক সময়, কিন্তু তারা বলে দিয়ে গেছে, দ্যাট ডেফিনেটলি ইট শোজ, ওই স্কিলটা থাকতে হবে ভাইয়া, আমার একটু অ্যানালাইসিস করা, ইনসাইট ডেভেলপ করা, যে তুমি দেখলা বুঝলা কি, নাকি শুধু দেখেই গেলা। সো এই যে আন্ডারস্ট্যান্ডিং, এটা এটা জানতে হবে, হতাশার কিচ্ছু নাই, যদি আমি ইচ্ছা করি আমি আমি আমার ওয়ে বের করতে পারবো, তারপরে ওটাকে কাজে লাগাই আমি আগায় যাবো সামনে। সো এই ইনসাইট প্র্যাকটিক্যাল জিনিসটা নেওয়ার যে ইচ্ছাটা, সবসময় শিখতে চাওয়ার যে ইচ্ছাটা, ওকে, এবং যে কাজটা করতে আসছি সেটা রিয়েলিটিটা বোঝা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্টুডেন্টদের জন্য বলছি, যারা এখানে এখনো ফ্রেশার স্টুডেন্ট আছো, যারা রিয়েলিটি চেক, এটা খুব বড় একটা গ্যাপ থাকে, যে আমি একটা ভার্সিটি থেকে আসছি, আমার আমার প্র্যাকটিক্যাল ইসের অভিজ্ঞতা কম, এটা আমরাও জানি, কিন্তু তুমি কতটুকু রিয়েলিটি চেক করছো। এখানে পাবলিক প্রাইভেট বলে আমি বলছি না ভাইয়া, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, লেটস সে যে ছেলে বা যে মেয়েটা হোস্টেলে থাকছে, ফর অ্যান এক্সাম্পল, তার একটা জীবন অতিবাহিত করার যে রিয়েলিটি চেক, প্রত্যেকদিন তার নিজের মতো করে লাইফটা ম্যানেজ করতে হচ্ছে, ডেফিনেটলি যে ছেলেটা হয়তো বাসায় থাকছে নিজের মতো, হয়তো তার হেল্পের অনেক লোক ছিল, তার থেকে কিন্তু তার জীবন মানে চালানোর জিনিসটা কিন্তু একটু ডিফারেন্ট। সো তারা কিন্তু তাদের স্কিলটা ওইভাবে ডেভেলপ হয়, সো কি হয় তাদের রিয়েলিটি চেক বেশি থাকে। সো আবার কে বাসায় থাকছে তার যে রিয়েলিটি চেক কম হতে হবে বিষয়টা তা না, সেও যদি ইচ্ছা করে সেও কিন্তু রিয়েলিটি চেক নিতে পারে, যে অ্যাকচুয়ালি মার্কেটে হয় কি, ঠিক আছে। সো এই বিষয়গুলো কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান টু গ্যাদার দ্য রিয়েলিটি চেক অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, বি প্যাশনেট, লার্নিং অ্যাজিলিটিতে থাকতে হবে, এবং ওটা কনভার্ট করতে হবে, যে ঠিক আছে আমি শুধু স্কিল নিলাম তা না, এটাকে কনভার্ট করতে হবে। হ্যাঁ, একটা ফ্রেশার যখন ইন্টারভিউ দিতে যায় বলতে পারতে হবে যে না আমি এটা প্যাশনেট, প্রমাণ করতে পারতে হবে, আমি লার্নিং অ্যাজাইল, আমি খুব শিখতে জানি। কি শিখছো তুমি আমাকে বলো তো? আচ্ছা এটা আমি শিখছি। আচ্ছা এটা শেখার পরে কি বুঝলা? আচ্ছা এটা আমি বুঝছি। এটা যদি না হয় কি কি হবে? এই যে কোশ্চেনিং গুলা, সে যদি অ্যাকচুয়ালি ডিপ ডাউন মানে গভীরে গিয়ে কাজ করে, সে কিন্তু একটা এক্সটেন্ট পর্যন্ত এটা বলতে পারবে। একটা সময় গিয়ে হয়তো বলবে যে ভাই আমি এর চেয়ে বেশি আর আসলে স্টাডি করতে পারিনি, এইটুকুই পেরেছি। এই অথেন্টিসিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। Don't try to fake, or don't try to be very formal and be practical, be authentic.
এভরিবডি আন্ডারস্ট্যান্ড যে ঠিক আছে তুমি যেটা বলতেছো পারতেছো না, এটা অনেকেই পারে না, তোমার জোর করে পারা লাগবে না, বাট বি অথেন্টিক। এই ব্যাপারগুলো আমার মনে হয় ফ্রেশারদের অনেক হেল্প করবে টু নট অনলি ফর জব মার্কেট, পার্সোনাল লাইফেও যদি এন্টারপ্রেনার হতে চায় বা বিজনেসও করতে চায় তাদেরকে এগুলো হেল্প করতে পারে বলে আমার মনে হয়, যেটা আমি দেখছি বাই ফার। ওভার টু ইউ। থ্যাংক ইউ ভাইয়া। তার মানে হচ্ছে টু স্ট্যান্ড এহেড অফ দ্য কার্ভ, আমাদেরকে আগে থেকে প্র্যাকটিক্যাল ফিল্ডে যেতে হবে, বিশেষ করে যারা হবে ফ্রেশার যারা আছে। এবং রাইট অনেকে বলে যে এ পারসন ইজ জাজ বাই দ্য গ্রুপ হি অর শি ফলোজ। আমরা যদি দেখি যে যারা অত্যন্ত ভালো মানের মানুষদের সাথে বা ভালো ক্যাটাগরির মানুষদের সাথে মিশছে, পরবর্তী দেখা যায় তার ক্যারিয়ার বা তার জীবনটা তাদের সাথে গড়ে ওঠে। সো আপনি যেরকম বললেন, আমি নিজে টেরিটরি ম্যানেজার হওয়ার আগে, বা আমি যদিও একটা কোম্পানির টেরিটরি ম্যানেজার, আমি আরেকজনের সাথে কথা বললাম, তার ফলে আমি ডাইভার্স পার্সপেক্টিভ সম্পর্কে জানলাম, যেটা আমাকে হেল্প করবে এটা ইন্টারভিউ বোর্ডে হোক বা যে কোনো ধরনের চ্যালেঞ্জ ওভারকাম করার ক্ষেত্রে হোক। সো আশা করি আমাদের ফ্রেশার যারা আছে তারা এই বিষয়গুলো ভালো করে খেয়াল করবে। এই ক্ষেত্রে আমি হিন্দুল, আমি তোমার কাছে আবার আসতে চাই। তোমার কাছে আমার প্রশ্ন, প্রতিটা ইউনিভার্সিটির একটা অ্যালামনাই থাকে, এবং অনেক অ্যালামনাই থাকে খুবই অ্যাক্টিভ, তারা অনেক ক্ষেত্রে হেল্প করে থাকে স্টুডেন্টদেরকে, এটা প্লেসমেন্টের জন্য হোক বা যে কোনো ধরনের ইন্টার্নশিপ অপরচুনিটির জন্য হোক। মাই কোশ্চেন টু ইউ ইজ হোয়াটস অ্যাবাউট ইউর অ্যালামনাই? তোমার অ্যালামনাই কি তোমাকে সেরকম ভাবে সাপোর্ট করে, বা তারা কি তোমাকে বা তোমার অন্যান্য যারা আছে মানে তুমি অ্যাপার্ট ফ্রম ইউ তাদেরকে ক্যারিয়ার ডেভেলপমেন্ট বা ক্যারিয়ার সম্পর্কে ভালো আইডিয়া দেওয়ার জন্য তারা কি সেই ধরনের কোনো কাজ করছে কিনা, বা তারা অ্যাক্টিভ কিনা? কি ভাইয়া, তো এই ব্যাপারটাতে আমি অনেক পজিটিভ নোট কথা বলতে পারি যে মানে আমার ডিপার্টমেন্টে স্পেসিফিক্যালি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স ইউনিভার্সিটি অফ ঢাকা হ্যাজ এ ভেরি স্ট্রং অ্যালামনাই নেটওয়ার্ক। অ্যান্ড বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরে যতগুলো কোম্পানি আছে অলমোস্ট এভরিওয়্যার আমাদের সিনিয়র্সরা আছেন। সো সেই দিক থেকে অ্যালামনাই সাপোর্টটা বা সেই গাইডলাইনটা ভেরি স্ট্রং। বাট দেন এগেন বলবো যে আমাদের যেহেতু অ্যাকচুয়ালি একটা ইউনিভার্সিটি কনস্টিটিউশনের বাইরে যে ইউনিভার্সিটির নিজস্ব কাজ করার সুযোগ থাকে না। সো প্রতিষ্ঠান, মূলত প্রতিষ্ঠান বলতে কিছু নাই যে সেখান থেকে হেল্প করা হবে। বাট আমি যখন কাউকে অ্যাপ্রোচ করব বা ইন এনি কোম্পানি, আই ক্যান পয়েন্ট এট এনি কোম্পানি যে আমি এই কোম্পানিতে ঢুকতে চাচ্ছি, তো আমাকে এখন খুঁজে বের করতে হবে যে ওই কোম্পানিতে আমার ডিপার্টমেন্টের কে চাকরি করতেছে, বিকজ আই নো ফর শিওর যে কেউ কেউ না কেউ ওখানে আছেন। সো আমি যদি তাকে অ্যাপ্রোচ করি, ইউজুয়ালি দে আর হেল্পফুল, এন্ড সেইখানে গাইডলাইন্সটা পাওয়া যায়। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। অন্তত আমরা একটা পজিটিভ দিক শুনলাম যে অ্যালামনাই থেকে হেল্প পাওয়া যায়, কারণ অনেক ক্ষেত্রে যেটা হয়, অ্যালামনাইরা যদিও অনেক রিচ থাকে, তারা সেই ক্ষেত্রে স্টুডেন্টদের সাথে বা তাদের জুনিয়রদের সাথে মানে এঙ্গেজ থাকে না। বাট দিস ইজ এ ভেরি পজিটিভ নোট যে তোমাদের মধ্যে সেরকম এঙ্গেজমেন্টটা আছে। এই ক্ষেত্রে আমি একটু ওয়াহিদ ভাইয়ের কাছে যেতে চাই। আপনার কাছে আমার দুটো প্রশ্ন রয়েছে। একটা হচ্ছে, আপনি যখন কোনো ফ্রেশার হায়ার করেন, আপনার কি কোনো ইনস্টিটিউশনাল প্রেফারেন্স থাকে? এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে, কোনো এক্সপিরিয়েন্স ক্যাটাগরিতে, বা যদি আমি বলি যে ফর হায়ারিং সিনিয়র লেভেল ম্যানেজার আর সিনিয়র লেভেল এক্সিকিউটিভ, তখন আপনারা রিক্রুটমেন্টটা কিভাবে করেন বা কোন বিষয়গুলোর প্রতি খেয়াল রাখেন? ওকে, প্রথম কথা হচ্ছে ভাইয়া, আমি সবার কথা মানে এটা তো আসলে এইচআর প্র্যাকটিস তো এক এক জায়গায় ইন্ডিভিজুয়াল সেন্ট্রিক, অর্গানাইজেশন ফ্রেমওয়ার্ক সেন্ট্রিক, এটা বলা মুশকিল হবে। বাট আমি বলবো যে ইউনিভার্সিটি প্রেফারেন্স না, আমি বলবো বেসিক্যালি ইউনিভার্সিটি এটা আসলে ডিপেন্ড করে ট্যালেন্টের উপরে। কারণ যে কোনো ইউনিভার্সিটিতে ট্যালেন্ট ডিপেন্ড করে ইউনিভার্সিটি পড়াশোনার ব্যবস্থা। কিছু তো ব্যাপার থাকে যে হ্যাঁ, কিছু তো আমি প্র্যাকটিক্যালি বলি, কিছু ইউনিভার্সিটির একটা ইমপ্রেশন আছে, লেটস সে ওইখানে এই দিকগুলা খুব ভালো থাকে না, ওইখানে এই ডিসিপ্লিনটা খুব ভালো, ওই ইউনিভার্সিটি ত্রিপলি খুব ভালো, ওই ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স খুব ভালো। এটা তো আছেই, এটা আমাদের বাংলাদেশে ভেরি কমন থিং। সো কি হয় যে যদি এরকম কিছু থাকে এবং ওই ডিসিপ্লিন থেকে যদি কোনো সিভি আসে, তো ডেফিনেটলি তাদেরকে একটু বেটার ভাবে দেখা হয় যে ঠিক আছে ওখান থেকে আসছে, দেন লেটস সি। আরো কি জিনিস দেখা হয় যে হিস্টোরিক্যালি কোন কোন ভার্সিটি থেকে যারা আসছে তাদের পারফরমেন্স কেমন, কোন ধরনের ট্যালেন্ট হিসেবে তারা গ্রো করতে পারছে। সো এটা কোনো না কোনো ডেটার উপরে তো আমাদের আগানো লাগবে, আদারওয়াইজ ইট উইল বি আনফেয়ার যে আমি ওই ইউনিভার্সিটি থেকে নিব না। কেন নিবেন না? ওই ইউনিভার্সিটি থেকে আমি ওইটা থেকেই নিব কেন? ইউ শুড হ্যাভ সাম ডেটা না। সো ওই ডেটা নিয়েও কিন্তু কাজ করতে হয়। সো ওখান থেকে আসা যায়, ঠিক আছে ওখান থেকে ভালো স্টুডেন্ট মানে হচ্ছে, এবং আমাদের এখানে এসে তাদের রিটেনশন রেট, সাকসেস রেট খুব ভালো, তাদের বিহেভিয়ার এবং তাদের লার্নিং অ্যাজিলিটি, গ্রোথ, কন্ট্রিবিউশন খুব ভালো, ট্যালেন্ট গ্রো করছে। সো
ঠিক আছে ওইখান থেকে নেক্সট টাইম যদি কিছু হয় ওখান থেকে সিভি নিয়ে আসো, একটা না একটা তো রেফারেন্স থাকে। এট দ্য সেম টাইম কিছু ইউনিভার্সিটি থেকে আসলো এবং সাকসেস রেট দেখা গেল অতটা ভালো হলো না, অতটা কনভিন্সিং হলো না, বা হলেও দেখা গেলো তাদের পারফরমেন্স লেভেল ওরকম হলো না, আলটিমেটলি দেখা গেল যে রিটেনশন হলো না। ওটাও কিন্তু একটা ডেটা যে আমরা ওখান থেকে কিন্তু বেটার এক্সপিরিয়েন্স ওরকম পাইনি। বাট তার মানে এই না যে ওই ভার্সিটি থেকে আমরা নিবই না, বিষয়টা তা না, ওপেন থাকবো। কারণ ওখানে মানে এইচআর হিসেবে কষ্টটা কি হয়, যে আমার কষ্ট আমি যদি বলি, আমি যখন আড়ালেতে ছিলাম ব্যাক ইন 13-14, একটা ব্যাপার বলি, যখন অনেক ভার্সিটি আছে যেটা মানে আমি র্যাঙ্কিং বলবো না কখনোই, যে হ্যাঁ ঠিক আছে ওখান থেকে এখনো এই অর্গানাইজেশন গুলোতে এখনো কেউ আসেনি, তাহলে রেফারেন্স কি হবে, ডেটা কোথা থেকে পাবো? তো কি হতো, যেখান থেকে অনেক আসছে বা 10 জন ইন্টারভিউ নিলে 3 জন 4 জন 5 জন হয়েই যায়, তার মানে কি সেখানে 10 জন ইন্টারভিউ নিলে 4 জনের স্ট্রাইক রেট 40%, লেটস সে। কিন্তু আমাকে কষ্ট করতে হয়েছে যে না, অন্য জায়গায় আমি 10 জন দেখলে হবে না, 4টা ভ্যাকেন্সির এগেইনস্টে আমি অন্য ভার্সিটির দেখা গেলো 15 জন দেখবো, একটু কষ্ট করি না, 15 জন দেখবো, 20 জন দেখবো। হতে পারে যে এ 10 জনে 4 জন দিতে পারছে, আর একজন হয়তো 20 জনে 2 জন দিতে পারছে, আমার কষ্ট হয়েছে, বাট আমি দুইটা ট্যালেন্ট তো পাইছি। মেবি তারা যদি এরকম সুযোগটা না পেতো, তাহলে আজকে তারা তো অন্যদের সাথে কম্পিট করে আগে যেতে পারতো না। তো কি হয়, ওই ভার্সিটিগুলো থেকে আমার স্ক্রিনিং ইভালুয়েশন অনেক বেশি করতে হয়, যে ঠিক আছে মানে এখন অনেকেই চিন্তা করতে পারে না ভাই আমার সময় কমায় এত 20-30টা অত বেশি আমার মানে সময়টা নাই, সো আমার যেখানে কুইক ফিক্সের জায়গা আছে ওখানেই যাবো। ইট ডিপেন্ড করে সিচুয়েশন, তোমার যদি সময় অনেক বেশি থাকে দেন ইউ ক্যান এক্সপ্লোর মোর, যদি সময় অনেক কম থাকে দেন ইউ উইল গো অ্যাজ পার দ্য ওয়েটেজ। সো বেসিক্যালি ইউনিভার্সিটির ওরকম কোনো র্যাঙ্কিং আমরা করি না, বাট আমাদের সিচুয়েশন বা আমাদের ডেটা অনুযায়ী যেখানে গেলে আমাদের বেটার ট্যালেন্ট আমরা পাবো, বা মানে সময় এবং ট্যালেন্ট সাপেক্ষে যেটা আমাদের সুইটেবল হয় আমরা সেখানেই রিচ আউট করি, বা আমরা ওপেন করলেও আলটিমেটলি অনেক সময় দেখেছি ওই জায়গাগুলো থেকে যে চ্যালেঞ্জগুলো আসতেছে তারা কোয়ালিফাই করে যাচ্ছে। সো দেয়ার ইজ সামথিং ডিফারেন্স না, স্টুডেন্টদের মধ্যে তো ডিফারেন্স একটা থাকে, মেবি তারা একটা ভালো গ্রুমিং এর মধ্যে দিয়ে আসছে, আর একটা জায়গা থেকে অতটা গ্রুমিংটা হয় নাই। সো এটা বেট ধরে যে অ্যাকচুয়ালি যে ও গ্রুম হয় নাই, আমি নিয়ে গ্রুম করব, সেই সময়টা আমার আছে, সময় আমি দিব, বাট ও ছেলেটা কতটুকু গ্রুমেবল। লেটস সে আমার একটা জবের জন্য, জাস্ট ডোন্ট টেক ইট আদারওয়াইজ, লেটস সে আমার প্রথম দিন থেকেই খুব ইংলিশ কমিউনিকেশন লাগবে, যে কোনো একটা জবের নেচার, লেটস সে যে না সে ইংলিশ কমিউনিকেশন কাস্টমার সার্ভিসে জব করবে, বাইরের কোনো একটা কান্ট্রিতে লেটস সে সাপোর্ট দিবে, তার একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইংলিশ কমিউনিকেশন লাগবে। এখন একটা কোনো ভার্সিটি বা কোনো একটা ইনস্টিটিউশন থেকে আসলো, তাদের ইংলিশ কমিউনিকেশন হয়তো অতটা ভালো না বা বেটার না, স্বভাবতই তারা তো প্রেফার করবে না। এবং 4-5 বার যখন এরকম হবে তখন কি বলবে, না ওখান থেকে আসলে ওখানে আসলে যারা পড়াশোনা করছে তাদের ইংলিশে ওরকমটা বেটার পাওয়া যাচ্ছে না, সো আপাতত একটু হোল্ড করো, আমি যেখানে একটু বেটার পাওয়া যায় তাদেরকে নিয়ে আসো। এটাও কিন্তু একটা ডেটা। সো আমাকে মানে ইউনিভার্সিটির একটা দায়িত্ব থাকে যে জব ঠিক আছে কারিকুলাম ওকে, বাট অ্যাকচুয়ালি একটা ছেলেকে বা একটা মেয়েকে গ্রুম করতে গেলে তার আদার্স যে সফট স্কিল গুলো আছে, বিভিন্ন প্ল্যাটফর্ম ক্রিয়েট করে সেই সফট স্কিল গুলো ডেভেলপ করার সুযোগ করে দেওয়া। বাদ বাকিটা যদি আমার মধ্যে অ্যাজিলিটি না থাকে, ইচ্ছা না থাকে, তাহলে তো বাদ বাকি মানে আমি আমার ক্ষতি করছি। বাট যাদের ইচ্ছা আছে তারা যেন একটা প্ল্যাটফর্ম পায় অ্যাটলিস্ট এটা গ্রো করার। সবার ইংলিশ কেন, এটা আমার মাদার ল্যাঙ্গুয়েজ না, একরকম থাকে না, বাট অ্যাটলিস্ট গ্রো করার তো সুযোগ তো পাচ্ছে। ঠিক আছে, সো এই ব্যাপারগুলো ভাই আসলে আমরা দেখি হায়ারিং এর সময়। আর সিনিয়র ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভাই ইটস কমপ্লিটলি আমি বলবো যে একদম ফ্রেমওয়ার্ক বেসিস, আমাদের মানে এমএনসি গুলোতে একদম হায়ারিং ফ্রেমওয়ার্কের বেসিসে হয়, এবং ফ্রেশারদেরও একটা কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক থাকে যে আমি এই ফ্রেশারকে কোন রোলের জন্য নিচ্ছি, ওই রোলের জন্য কোন কোন পয়েন্টার আমি দেখবো, এটা ফ্রেমওয়ার্ক থাকে, ওটার ভিত্তিতে আমরা করি, এবং কিছু তো সাবজেক্টিভ ডিসিশন থাকেই। সিনিয়র রোলের ক্ষেত্রে ওই ফ্রেমওয়ার্কটা ইনডেপথ হয়, অনেক অ্যাপটিটিউড টেস্ট হয়, লেভেল অফ ইন্টারভিউ বেশি হয়, এবং তাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ডেপথ কতটুকু সেটা দেখা হয়, সে অ্যাকচুয়ালি ওই কাজটা করছে কিনা সেটা দেখা হয়। আমি যে রোলটা অফার করছি সেইটা করার জন্য তার মানে সফট স্কিল ক্যাপাবিলিটি, তার মানে সফট স্কিলটা তার আসছে কিনা, প্রথম কথা তার সেই লিডারশিপটা আসছে কিনা, তাই না? ফর অ্যান এক্সাম্পল, কেউ সিনিয়র টেরিটরি ম্যানেজার আছে, এরিয়া ম্যানেজারের জন্য অ্যাপ্লাই করছে, সে তো আগে কখনো এরিয়া ম্যানেজারের রোল প্লে করে নাই, সে অ্যাসপায়ার করছে, বাট সে সিনিয়র এক্সিকিউটিভ মানে সিনিয়র টেরিটরি ম্যানেজার থাকা অবস্থায় সে এখন এম এর ইন্টারভিউ দিতে বসছে, সে কি ওই এরিয়া ম্যানেজারের গুণাবলীগুলো কি শো করছে কিনা? সে এখনো করে নাই, সে করবে, বাট গুণাবলী কি শো করছে, সে কি বুঝে এরিয়া ম্যানেজার রোলটা কি, সে তার রোলে এমন কি জিনিস করতেছে যেটা কিনা এরিয়া ম্যানেজার রোলে পিপল ডিফারেন্ট হবে, বাট তার স্কিলটা উইন করে যাবে। তো এই যে ম্যাচিউরিটি, এই ব্যাপারগুলো কিন্তু দেখা হয় সিনিয়রদের জন্য। আর একটা জিনিস আমি সবার উদ্দেশ্যে বলতেছি ভাই, মানে এটা আমার আর্নেস্ট রিকোয়েস্ট টু অল অফ ইউ, প্লিজ যেটাই পড়েন যেটাই করেন একটু গভীরে যান, মানে জাস্ট উপর দিয়ে ভাষা ভাষা যেন না থাকে, আমি যেন একটু ডিপে যাই,
মানে আমি করতেছি, কেন করতেছি, করলে কি হবে, না করলে কি হবে, এই যে কিউরিওসিটি একটু গভীরে যান ভাইয়া। আদারওয়াইজ হবে কি, কেউ আপনাদের উপর কনফিডেন্স পাবে না যে আমি একটা কাজ দিলে এ তো সে পরবর্তী কাজটা এরকম মানে হাফ ডান বা ওরকম অবস্থায় রেখেই চলে যেতে পারে, বা এটা স্কিল গ্রো করতে সময় লাগবে। সো প্লিজ আপনারা একটু গভীরে গিয়ে যেটাই পড়েন বা করেন গভীরে গিয়ে করেন, আপনাদেরই কনফিডেন্স লেভেল অনেকের থেকে অনেক হায়ার হবে, এইটুকু অ্যাটলিস্ট আমি ইন্টারভিউয়ার হিসেবে বলতে পারি। ঠিক আছে, সো এইটা আপনারা একটু মাথায় রাখবেন। ওভার টু রাইট ইউ। রাইট ভাই, ভাই আপনি একটা যথার্থ একটা কথা বলেছেন যে দিস ইজ দিস ইজ এ ইউনিভার্সাল ট্রুথ যে শ্যালো নলেজ নিয়ে আসলে বেশি দূর যাওয়া যায় না। যদি কেউ আনডেপথ ইনডেপথ নলেজ নিয়ে কেউ যদি মার্কেটে যায়, বা কেউ যদি কোনো একটা ইন্ডাস্ট্রিতে নিজে একটা ক্যারিয়ার করতে চায়, সে যদি ইনডেপথ নলেজ গ্যাদার করার প্রয়াস চালায়, টুডে টুমোরো হি উইল হ্যাভ ম্যাসিভ হিট। সো আমরা টেম্পোরারি কোনো ধরনের রিকগনিশন পাওয়ার জন্য আমরা শ্যালো নলেজ নিয়ে আগাবো না, বরঞ্চ আমরা যে সেক্টর নিয়ে কাজ করতে চাই সেই সেক্টরে আমাদের ইনডেপথ নলেজ গ্যাদার করতে হবে। দিস ইজ দ্য আলটিমেট গোল উই অল শুড লুক ফর। তো এটা আমরা মোটামুটি কি টেক হিসেবে নিতে পারি। এবার আমি হিন্দুলের কাছে যাব। হিন্দুলের কাছে আমার প্রশ্ন হচ্ছে, তোমার কি দেশের বাইরে পড়তে যাওয়ার ইচ্ছা আছে কিনা? কারণ এখন বিশাল একটা মানে ট্রেন দেখা যাচ্ছে, অনেকে দেশের বাইরে পড়তে যেতে চাচ্ছে, সেটা কানাডা হোক, ইউএসএ হোক, বা এনি কান্ট্রি দ্যাট ইউ লুক ফর। পাশাপাশি আমার আরেকটা সম্পর্ক প্রশ্ন হচ্ছে, তুমি ফিন্যান্স নিয়ে পড়ছো, তোমার ক্যারিয়ারটা কি ফিন্যান্সে গড়তে চাও, অর ইউ হ্যাভ এনি আদার fascination or any other choice? তো প্রথমে যদি ভাইয়া দেশের বাইরে পড়তে যাওয়ার কথাটা বলি, যে হ্যাঁ ডেফিনেটলি দেশের বাইরে পড়তে যাওয়ার আমার ইচ্ছা আছে। এন্ড পরে ওয়ার্ক প্লেস দেশের বাইরে হোক বা দেশের ভেতরে হোক, দেশের বাইরে থেকে একটা ডিগ্রি আনার আমার ইচ্ছা আছে। তো দিস কেম ফ্রম যে আমার ইউনিভার্সিটির আমার 16তম ব্যাচ, এবং ভাইয়া ছিলেন 16তম ব্যাচের এবং আমি 27তম ব্যাচের, অর্থাৎ আমার 11 বছর সিনিয়র উনি। তো উনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে ইউএসএ তে উনি হচ্ছে কোয়ান্টিটেটিভ ফাইন্যান্সে পড়াশোনা করার পরে হি ইজ দ্য হেড অফ রিসার্চ অ্যাট ইবিএল ব্রোকারেজ। তো ওই লেভেলে যাইতে উনি হচ্ছে একটা ওয়ার্কশপ নিতে আমার ইউনিভার্সিটিতে আসছিলেন। উনি আসার পর বলছেন যে দেখো, আমি যদি বিদেশে পড়ার পরে বিদেশে থেকে যেতাম, আমি ইউএসএ তে ক্যারিয়ার করতাম, আমাকে এত ইয়াং বয়সে কখনো একটা ব্যাংকের একটা ব্রোকারেজ ফার্মের হচ্ছে রিসার্চ হেড দিত না। এবং বাংলাদেশে যদি আমি হচ্ছে শুধু রিউ ফাইন্যান্সের ডিগ্রি নিয়ে জব মার্কেটে নামতাম, তখন আমাকে দিত না। যেহেতু আমি একটা আইভি লিগ ডিগ্রি নিয়ে আসছি, সে কারণে আমাকে এত কম বয়সে ওই একটা পজিশনে বসিয়েছে, যেখানে আমার আন্ডারে মেজরিটি লোকজন আমার চেয়ে বয়সের বেশি সিনিয়র। সো সেই কোয়ালিফিকেশনের ব্যাপারটা আসে, প্লাস আমার হোরাইজনস বড় করার ব্যাপারটা আসে, প্লাস একটা দেশের বাইরে ডিগ্রি থাকলে বিভিন্ন কনসালটেন্সি বলুন, যেমন ওয়ার্ল্ড ব্যাংক বলুন, ইউএনডিপি, ইউএনএইচসিএল, যারা বাংলাদেশে অপারেট করে, তারা বিভিন্ন সময় কনসালটেন্স নিয়ে থাকে। তো দে প্রিফার এ ফরেন ডিগ্রি। সেখানে সেখানে জিনিসটার হচ্ছে একটা উপযোগিতা আছে। তো হ্যাঁ, ফরেন ডিগ্রি নেওয়ার একটা ইচ্ছা আমার আছে। এন্ড আরেকটা প্রশ্ন ছিল, তুমি কি ফিনান্সিয়াল সেক্টরেই তোমার ক্যারিয়ার করতে চাও কিনা? ফিনান্সিয়াল সেক্টরে ক্যারিয়ার করার বিষয়টা ড্রিম ছিল এবং ড্রিম এখনো আছে। যদিও আসার পরে মানে খানিকটা রিয়েলিটি চেক পেলাম একাডেমিক্স থেকে, যে মানে আই এম নট এট দ্য টপ অফ এভরিথিং। সো এখানে পজিশন একটা আছে, বাট লাইক ওরকম মানে একদম কাটিং এজ পজিশন আই ডোন্ট হ্যাভ দ্যাট। সো ফিনান্সে আমি যদি ক্যারিয়ার করতে চাই, আমাকে বহু কাঠখড় পোড়াইতে হবে। প্লাস আমার পার্সোনালি এই যে বললাম যে ক্লাবিং অ্যাক্টিভিটিস করি বা বিভিন্ন সোসাইটিদের সাথে যুক্ত আছি, বা পিপল স্কিলসের যে ব্যাপারটা আছে, তো এইচআর আমার মাথা ক্রস করে নেয় তা না, বাট আই হ্যাভ ইমাজিন যে এইচআর এ ক্যারিয়ার করতে পারি। বাট ইন দ্যাট কেস আমাকে ওইখানে স্পেশালাইজেশনে যাইতে হবে। যেটা ওহিদুল ভাই বললেন যে ডেটা অ্যানালিসিস জানতে হয়, তো ডেটা অ্যানালিসিস একটা জিনিস যেটা এইচআর ফাইন্যান্স দুই ক্ষেত্রে কাজ করে। তো কারেন্টলি গুগলে ডেটা অ্যানালিটিক্স সার্টিফিকেশনটা পারসিউ করতেছি। তো আই হোপ এটা থাকলে ফাইন্যান্সে চাই বা এইচআর এ চাই, দুইটা ইন্টারভিউ বোর্ডে কিছু একটা অফার করতে পারবো। অ্যান্ড মার্কেটিং, সার্টেনলি মার্কেটিং একটা ছিল। ডিউ রাইটার্স হাবে যখন বললাম যে আমি জেনারেল সেক্রেটারি আছি, এর আগে আমি ব্র্যান্ডিং এন্ড পাবলিক রিলেশনস এর হেড ছিলাম। তো ওই সময় আমার আসলে মানে মানুষের সাথে কমিউনিকেট করা বা ক্লাস প্রমোশনস করা বা একটা লোকে পারসিউ করা বা পারসুয়েট করা যে তুমি আমার ইভেন্টে আসো, তুমি রেজিস্টার করো, এখানে তোমার এ বেনিফিটস হইতেছে, এ গেস্ট আসবে, দে ক্যান গাইড ইউ অন দিস থিংস। বা আমার স্টেক হোল্ডার্সের সাথে, যেমন আমার অ্যাডভাইজিং টিচারদের সাথে কমিউনিকেট করা, বা একটা
আমার হচ্ছে ফ্যাকাল্টির বডির সাথে কমিউনিকেট করা, একটা রুম নেওয়ার জন্য বা একটা কনফারেন্স হল বুক করার জন্য, তো তাদেরকে পারসুয়েট করার যে জিনিসটা আছে, হুম তো সেই স্কিল গুলো ডেভেলপ হয়েছে। তো আই এম হুম নট, মানে আমি পুটিং এভরিথিং অন দ্য টেবিল, যে মানে একটা সবকিছুর মিডল গ্রাউন্ডে যে স্কিল গুলো আছে সেইগুলা নিয়ে আগাই, দেন আই ক্যান মেক মাই ডিসিশন বেসড অন দ্য মার্কেট অ্যাট দ্যাট টাইম। বিকজ অ্যাকচুয়ালি জানি না যে কোন দিকে কোন মেট্রিকটা হবে। আমি যখন ইউনিভার্সিটি থেকে বের হব, আমার সিভিটা অ্যাকচুয়ালি কোন লাইনের জন্য বেশি উপযুক্ত হবে। ইন্ডিয়ান কথা হইতেছে ভাইয়া যে মানে whoever's paying me the most money, আমি সেদিকে যাইতেছি। বিকজ আমার এদিকে সেট স্ট্যান্ডার্ডস নাই। অ্যান্ড সাডেনলি একটা তো ড্রিম থাকে যে এই সেক্টরে বা এই রকম একটা চাকরি করব, এই চাকরিতে এই ওয়ার্ক লাইফ ব্যালেন্স আছে বা এই সুবিধাটা আছে বা গ্রোথ প্রসপেক্ট আছে, বাট ওই রকম হার্ড লাইন করে অ্যাকচুয়ালি আগাচ্ছি না পার্সোনালি। ওকে হুম এন্ড আই থিঙ্ক ওকে তো আমরা যদি সাম আপ করি, ফার্স্ট অফ অল তোমার বাইরে একটা ডিগ্রি নেওয়ার ইচ্ছে আছে, কারণ ইট উইল অ্যাড it will add up to your CV. At the same time, যেহেতু ফাইন্যান্সিয়াল সেক্টর ইটস এ ফ্যাসিনেটিং সেক্টর, তুমি যদি ভালো অপরচুনিটি পাও অবশ্যই সেখানে জয়েন করবে। অ্যাপার্ট ফ্রম দিস, আফটার ইউর গ্র্যাজুয়েশন, কনসিডারিং ইউর অ্যাচিভমেন্টস থ্রু আউট ইউর গ্র্যাজুয়েট লাইফ, তোমার যেটা যে সেক্টর মনে হয় সেই সেক্টরে যাবে। বাট ফ্রম মাই এন্ড, এবং আই থিঙ্ক at the same time from ওয়াহিদ ভাই এন্ড, উই বোথ আর উইশিং ইউ অল দ্য বেস্ট। অবশ্যই তুমি যেখানে যাবে ভালো কিছু একটা করবে। সো আমরা অবশ্যই এটা আশা রাখি। আমি ওহিদ ভাইয়ের কাছে আমি লাস্ট একটা প্রশ্ন করতে চাই, যেটা হচ্ছে ভাইয়া, আমি দুটো প্রশ্ন একসাথে করতে চাই। আমরা যদি Sure. বর্তমানে জব সেক্টরের দিকে দেখি, আমাদের প্রতি বছর লক্ষ লক্ষ গ্রাজুয়েট বের হচ্ছে। আমি যতটুকু জানি যে এত বিশাল গ্রাজুয়েটদেরকে আমাদের দেশে জব মার্কেটে অ্যাকোমোডেট করা খুবই টাফ। সেই ক্ষেত্রে তারা কি দেশের বাইরে কোনো অপরচুনিটি সার্চ বা হার্ন করতে পারে কিনা? যদি করতে চায় তাহলে কিভাবে করবে? এটা ওয়ার্ক ফ্রম হোমও হতে পারে, অথবা আপনি বলেছিলেন আপনার লাইফের জার্নি, ক্যারিয়ার জার্নি শুরু হয়েছিল নেপালে একটা বড় একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে গিয়ে। সেই ক্ষেত্রে এই আমি জানতে চাচ্ছি যে অ্যাপার্ট ফ্রম বাংলাদেশ কোথায় জব অপরচুনিটি খোঁজ করতে পারে অ্যাব্রোডে? এট দ্য সেম টাইম, আপনি কি মনে করেন যে এইচআর এর ক্ষেত্রে প্রচুর পরিমাণ ইনভেস্টমেন্ট করা উচিত ট্রেনিং এবং ডেভেলপমেন্টে? আমি এই দুটো প্রশ্ন একসাথে আপনাকে করতে। ওকে, আচ্ছা, প্রথমটার উত্তর যদি আমি দেই ভাইয়া, আসলে বাইরে যাওয়া খুবই ব্যক্তিগত একটা ডিসিশন। প্রথম কথা, বাংলাদেশে ইউ আর রাইট, দেয়ার আর থাউজেন্ডস মিলিয়ন্স অফ গ্রাজুয়েটস এভরি ইয়ার, রাইট? সো এটাও সত্য, যেটা আমরা সমীক্ষায় দেখি যে অত জব অপরচুনিটি তো প্রত্যেক বছর হয় না, তাই না? বাট তারপরেও সবাই চেষ্টা করতে থাকে, কোনো না কোনো সময় কারোর কোনো একটা রোলে হয়ে যায়। অনেকের ড্রিম থাকে আমি এটাতে যাব, হয়তো সুযোগ নেয় অন্য একটা ট্র্যাকে চলে যায়। এরকম অনেক সময় হয়, ট্র্যাকে চলে যায়, দেন ওই ট্র্যাকে কাজ করতে করতে দেন ওই ট্র্যাকেরই একজন এক্সপার্ট হয়ে যায়, তারপর আর তার আগের সে ব্যাক করে না। এরকম অনেক আছে। আবার বাংলাদেশে এরকম অনেক সাবজেক্টও আছে যে সাবজেক্ট ওরিয়েন্টেড কোনো জব ওরকম স্পেসিফিক নাই। লেটস আমি যদি বলি, আচ্ছা আমি মানে কারেক্ট মি ইফ আই এম রং, আমি জাস্ট যত, লেটস সে কেউ পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করছে, আমি যদি বাংলাদেশে দেখি যে মানে প্রাইভেট বা পাবলিক কোম্পানিগুলো, ওখানে কোনো সময় কি আমরা দেখেছি জেনারেলি যে রিকোয়ারমেন্ট হচ্ছে তাকে পলিটিক্যাল সায়েন্সে গ্রাজুয়েট হতে হবে? বিকজ পলিটিক্যাল সায়েন্সে যে পড়া, দ্যাটস এ গ্রাজুয়েশন টপিক। বাট দুর্ভাগ্য হচ্ছে আমাদের দেশে এখনো কিন্তু সব পড়াশোনার যে ডিসিপ্লিন, সব কিছুর জন্য কিন্তু এখন জব সেক্টর ক্রিয়েট হয় না। এটা সব কোনো কান্ট্রিতে হয় না, আপ ডাউন থাকে। বাট তারা কি জব করবে না? অবশ্যই করবে। তারা কিন্তু ঠিকই, যেটা হিন্দুল বলছিল, যে তারা কিন্তু তাদের স্কিল অনুযায়ী, তাদের পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী কিন্তু তারা ফাইন্যান্সে যেতে পারে, লেটসে তারা মার্কেটিং এ আসতে পারে, ইভেন তারা এইচআরও আসতে পারে, ঠিক আছে? সো ইট ডিপেন্ডস। বাট আমি বলবো বাইরে দেশে জব নেই বলেই যে আমাকে বাইরে যেতে হবে, বিষয়টা তা নয়। আমার বাইরে যাওয়ার ডিসিশনটা হতে হবে একটু ফিউচার সেন্ট্রিক ভাই। মানে আমি এটা সবাইকে এভাবে বলি, হোয়াট এভার ডিসিশন ইউ মেক ইট ওর্দি। যে যেটাই বলুক, এটা আমার পয়েন্ট অফ ভিউ, মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমার পয়েন্ট অফ ভিউ, হোয়াট এভার ডিসিশন ইউ মেক ইট ওর্দি। মানে I'm not in a favor of regretting on my decision. আমি একটা ডিসিশন নিয়েছি, আমি রিগ্রেট করবো না, I will try to make it happen. যদি না হতে পারি, I will take the learning and I will move ahead. বাট চিন্তা ভাবনা করে নিব আমার লাইফের সামনে কি আছে তো আমি তো জানি না। আমি তো বাইরে যাচ্ছি বড় পড়াশোনা করার জন্য, বড় ডিগ্রি নেওয়ার জন্য, বা আরো বেটার কিছু শেখার জন্য। আমি সেখানেও তো ফেল করতে পারি, ওয়ার্কআউট করলো না, আই মে কাম ব্যাক টু বাংলাদেশ, রাইট? আমি যেভাবে চিন্তা করেছিলাম আমি বাইরে যাব, বেটার ভ্যালুড একটা প্রফেশনাল হিসেবে নিজেকে বেটার কিছু শিখে আসবো, বাংলাদেশে এসে বেটার একটা রোল পাবো, এটা তো এভাবে নাও চলতে পারে। নোবডি নোজ দ্য ফিউচার। বাট আমার ইচ্ছা কি থাকবে, আমি দেশে থাকি, দেশের বাইরে থাকি, হোয়াট এভার ডিসিশন আই মেক, আমাকে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে ঠিক ওর্দি করার জন্য।
মানে ব্যাক ক্যালকুলেশন। আমি আসলে 5 বছর পরে নিয়ত করেছি যে আমি এটা হতে চাই, আমি এটা করতে চাই। সেটার জন্য আজকে কোথায় দাঁড়ায় আছি এবং এই 5 বছরের জার্নি আমার কি হবে? এটা খুব সিরিয়াসলি করতে হবে ভাই। এটা না করলে পরবর্তীতে যেকোনো একটা ফেইলিউর কিন্তু ফ্রাস্ট্রেশনে কনভার্ট হতে পারে। আর এটা করলে হবে কি, ফেইলিউর উইল বি আ পার্ট অফ ইউর প্ল্যানিং। হ্যাঁ, প্ল্যান করেছি এর মধ্যে ফেইলিউর তো হইতেই পারে। এবার হলে কি করব? কোথায় ফেইলিউর হইতে পারি? তারপরে যদি মানে আনসার্টেন কিছু চলে আসে, দ্যাটস ডিফারেন্ট থিং। বাট এট লিস্ট আমরা তো বলতে পারবো যে আমি প্ল্যান করে গেছি। বাইরে অবশ্যই যেতে পারে যে কেউ। আমি এখানে কাউকে মানে ডিসকারেজ করি না। আমার ভিন্ন একটা পরিবেশে, একটা ইউনিভার্সিটিতে বেটার একটা কমিউনিটি, বেটার একটা আরো ডিফারেন্ট একটা লার্নিং, সেটা যদি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমাকে এনরিচ করে এবং আমি যদি ওই প্ল্যানে থাকি যে আমি বাইরে যদি এটা পড়াশোনা করি তাহলে কি করব, আর এটা করে যদি আমি দেশে ফিরে আসি তাহলে এটা করার জন্য আমার স্কোপটা কি, আমি যদি ওইটা চিন্তা করে যাই আমি ডেফিনেটলি আমার ক্যারিয়ার ক্রাফট করতে পারবো। আসার পরে কি হবে, আমি খুব ফোকাস হয়েতে কাজ করতে পারবো। আমি মানে অন্ধকারে ঢিল মারবো না এবং ফ্রাস্ট্রেটেড হবো না, ফোকাস হয়েতে কাজ করবো। দেন আমি ফেইলও হতে পারি, ফাইন, আমি এটাতে ফেল হয়েছি, আমি আরেকটা করবো। কি দরকার সেটা জানতে হবে। মানে আমি এটা সেলস অর্গানাইজেশনে বলি, কোথায় দাঁড়ায় আছি সেটার উপর ভিত্তি করে যদি আমি প্ল্যান করি, আই মে ফেইল। মানে কোথায় যেতে চাই সেটা অনুযায়ী যদি আমি প্ল্যান করি, দেন প্রবাবলি আই মে গেট মাই প্রাইম ফোকাস। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে ভাইয়া, দেশে থাকো দেশের বাইরে থাকো, এটা আমি সবাইকে বলি, কোয়ালিটি অফ থিঙ্কিং ভেরি ইম্পর্টেন্ট। কোয়ালিটি অফ থিঙ্কিং এর রেজাল্টই হচ্ছে কোয়ালিটি অফ ওয়ার্ক, কোয়ালিটি অফ ফিউচার। আমার চিন্তাধারায় যদি কোয়ালিটি না হয়, আমার চিন্তাধারাতে যদি একটা ইনোভেশন না আসে, উপরে ওঠার বা ভালো কিছু করার স্প্রিয়া না আসে, থাকে না যারা ইনোভেশন নিয়ে কাজ করে তাদের কিন্তু থিঙ্কিং এ আগায়, দে হ্যাভ দ্যাট কোয়ালিটি অফ থিঙ্কিং, সো তাদের কাজও কিন্তু কোয়ালিটি হয়। সো আমাকে কোয়ালিটি অফ থিঙ্কিং এর জন্য কি করতে হবে, কোয়ালিটি অফ সার্কেল মেনটেন করতে হবে, কোয়ালিটি অফ জার্নাল পড়তে হবে, কোয়ালিটি অফ রিয়েলিটি বুঝতে হবে। দেন আমি আমার কোয়ালিটিটা গেইন করতে পারবো। আমার ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স তো আছেই। সো আমি এটাকে ভাই এভাবে দেখি প্রাইমারিলি। ওকে, মহিউদ্দিন, তোমার সেকেন্ড কোশ্চেনটা কি ছিল আমি ভুলে আমার গেছি ভাই। সেকেন্ড কোশ্চেন ছিল ভাইয়া, প্রতিটা কোম্পানিকে এইচআর এর ডেভেলপমেন্টের জন্য ইনভেস্টমেন্ট লার্নিং করা এন্ড উচিত, ডেভেলপমেন্ট কতটা ইনভেস্টমেন্ট, গুরুত্বপূর্ণ? লার্নিং এন্ড ডেভেলপমেন্ট মানে এইচআর এর পিপলের পিছনে নাকি অর্গানাইজেশনের পিপলের পিছনে? অ্যাজ এ হোল, এইচআর যত হিউম্যান রিসোর্সেস আছে বা এমপ্লয়ি যারা আছে ওকে, তাদের ক্ষেত্রে। দ্যাটস তো ফর শিওর, মানে এটা নিয়ে এটার কোনো দ্বিমত নাই। বিকজ আমি একজন স্কিল লোক নিছি বলেই যে সে স্কিল দিয়ে আগামী মানে 5 বছর করতে পারে, এটা মানে এটা হবেই না। কারণ আগের তুলনায় ওয়ার্ল্ড এখন খুব ফাস্ট চেঞ্জিং। আগে কি দেখতাম, একটা জেনারেশন, বলতাম না জেনারেশন গ্যাপ, আগে একটা জেনারেশন গ্যাপ হইতে 10 বছর লাগতো। এখন একটা জেনারেশন গ্যাপ 3-4 বছরে জেনারেশন গ্যাপ হয়ে যাচ্ছে, ভিন্ন ভিন্ন থট চলে আসতেছে, রাইট? সো আমি যে স্কিল নিয়ে ঢুকছি, ফর শিওর আমি সেই স্কিল নিয়ে হয়তো 1 বছর 2 বছর চলতে পারবো, তো তারপরে আমি চলতে পারবো না। সো ফর শিওর লার্নিং এন্ড ডেভেলপমেন্টের পিছনে ইনভেস্ট করতে হবে। বাট এখানে কথা আছে, আমাকে চিন্তা করতে হবে অ্যাজ এন এইচআর বা অ্যাজ এন অর্গানাইজেশন, আমি লার্নিংটা কি সঠিক মানে ভাবে এবং সঠিক লোকের পিছনে করতেছি কিনা। কারণ আমি 5 বছর পরে কোথায় যেতে চাই, এই যে আমি 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 হিন্দোলের কথা একটু ফিরে আসি। লেটস সে আমি 5 বছর পরে পড়াশোনা করে বাংলাদেশে এসে বেটার একটা রোল নিতে চাই, দ্যাটস এ প্ল্যান। তার মানে কি, আমার কিন্তু লার্নিং এন্ড ডেভেলপমেন্টের বা গ্রো করার ইনভেস্টমেন্টটা হবে ওইটা সেন্ট্রিক। এটার জন্য আমি বাইরে যাব, ওখানে আমি ইনভেস্ট করবো, ওখানে আমি শিখবো, ট্রেনিং নিবো, আলাদা কোর্স করবো। হোয়াই? বিকজ আই ওয়ান্ট টু অ্যাচিভ সামথিং, যেটা হচ্ছে পারপাস ওরিয়েন্টেড লার্নিং। সো এখানে ইনভেস্ট করতেই হবে, বাট দ্যাট শুড বি ভেরি ক্যালকুলেটিভ। এবং লার্নিং এর একটা চ্যালেঞ্জ কি, সব লার্নিং রাইট অ্যাওয়ে তোমার আউটপুট দেয় না। হ্যাঁ, কিছু সফট স্কিল আছে, ইট টেক্স টাইম। সো এই টাইমটাও একজন ইন্ডিভিজুয়ালকে দিতে হবে, যে আমি আজকে কিভাবে ভালো সেল করতে হয় লেটস সে, বা কিভাবে ভালো ফাইন্যান্স অ্যানালাইসিস করতে হয়, সেটা শিখাই দিলে হয়তো একজন যার অ্যাজিলিটি আছে সে হয়তো 1 মাস 2 মাসের মধ্যেই ওটা রিফ্লেকশন শুরু করবে। বাট আমি যদি কাউকে বিহেভিয়ারাল স্কিল শিখাই, সফট স্কিল শিখাই, 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল কাউকে শিখাইলাম, আমি এক্সপেক্টই করতে পারি না যে আগামী 3-4 মাসের মধ্যে 7 হ্যাবিটসে মাস্টার হয়ে সে আবার এটা রিফ্লেক্ট করা শুরু করবে। ইট উইল টেক টাইম। সো অ্যাজ এন এইচআর বলি, অ্যাজ এ অর্গানাইজেশন বলি, একজন ইন্ডিভিজুয়াল বা প্রপার কমিউনিটির জন্য ওই ক্রাফটিংটা করা, যে আমার অর্গানাইজেশনের দরকারটা কি, ওইটার জন্য আমার পিপুলের দরকার কি, আমি ফিউচার যে অর্গানাইজেশন বানাতে চাচ্ছি সেটার জন্য এখনই আমার ট্যালেন্টদের ভিতরে কোন লার্নিং দেওয়া দরকার, যেটা কিছু আমার এখন দিবে এবং কিছু প্র্যাকটিস করতে করতে তখন গিয়ে দিবে। সো এইটা খুব ক্যালকুলেটিভ ওয়েতে অবশ্যই অবশ্যই করা উচিত। অ্যাট দ্য সেম টাইম এই মেসেজটা আমি সবাইকে দিতে চাই, প্লিজ ডোন্ট জাস্ট রিলাই অন দ্য লার্নিং ইনিশিয়েটিভ দ্যাট ইউর অর্গানাইজেশন উইল টেক চার্জ অফ ইউর সেলফ। অর্গানাইজেশন ডেফিনেটলি চিন্তা করবে তোমার আপনাদের ডেভেলপমেন্টের জন্য ভালো ভালো প্রোগ্রাম নিয়ে আসবে, দ্যাটস ফাইন, বাট আমার ডেভেলপমেন্টের চার্জ আমাকে নিতে হবে।
অর্গানাইজেশন আজকে এই বছর আমাকে 5টা ট্রেনিং করাইছে, তার মানে কি এই যে 5টার বাইরে আমি ট্রেনিং করতেই পারতাম না? আমার তো আমি আমি আমার আমার লার্নিং এর স্কোপ সব জায়গায় আছে। আমি নিজে কোনো একটা ওয়েবিনারে যাই, আমি নিজে একটা আর্টিকেল পড়ি, হ্যাঁ, আমি নিজে নিজে একটা ট্রেনিং ইয়া করি, ইনভেস্ট করি, অল্প টাকা দিয়ে হলেও কোথাও একটা যাই, শিখি কিছু। শিক্ষার কোনো শেষ নাই, এবং এটার কোনো কি বলে, এটার কোনো মানে আমি যেটা আমি আমার লাইফে পাইছি, কোনো শিক্ষার কোনো ফ্লিপস সাইড নাই যে এটা আমার কাজে লাগলো না। এটা খুব কম, এটা হয় না, কাজে লাগবেই কোনো না কোনো দিক থেকে, যদি আমি চাই কাজে লাগবে। সো প্লিজ, অর্গানাইজেশনের ডেফিনেটলি ইনভেস্ট করা উচিত, বাট আমার পিছনে আমার ইনভেস্ট করা উচিত সবচেয়ে বেশি, সেটা আমার প্র্যাকটিক্যাল নলেজ নিয়ে হোক, থিওরি নিয়ে হোক, যেটা নিয়েই হোক। সো এইটা হচ্ছে সবার কাছে আমার মেসেজ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এবার আমরা আমাদের ওয়েবিনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা চট জলদি একটা র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো। সো আন্ডার দিস র্যাপিড ফায়ার রাউন্ড আমি কিছু কোয়েশ্চেন করব, খুব কুইকলি সবাইকে অ্যান্সার দিতে হবে, এবং কোয়েশ্চেনগুলো খুবই নর্মাল কোয়েশ্চেন, সবার পার্সোনাল বিহেভিয়ার বা টেস্ট সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। সো ওহিদ ভাই এবং হিন্দু সরকার, আর ইউ বোথ রেডি ফর র্যাপিড ফায়ার রাউন্ড? Sure. Okay. My first question is your favorite movie. আচ্ছা, আমি মিস করছি, আমি মাঝখানে Interstellar. একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ওকে, হিন্দুকে প্রশ্ন করছি। ওকে, ওকে, যেটা বলছি, আমি একটা র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো। আমি খুব র্যাপিডলি কিছু কোশ্চেন করবো, অ্যান্সার দিতে হবে। লেটস সে আমি হিন্দু আগে ফার্স্ট অ্যান্সার দিবে, তারপর ওহিদ ভাই। তো ফার্স্ট কোশ্চেন আমি করেছিলাম ফেভারিট মুভি। Interstellar. ওকে, হোয়াটস অ্যাবাউট ইউ ওহিদ ভাই? আমার গ্ল্যাডিয়েটর, ইউ ক্যান সে। Okay, it's also a very good movie. Am I audible? Favorite book that you have read? আচ্ছা, এটা কি মানে আমি মিস করে ফেলছি কনসিকুয়েন্সটা। এটা কি হিন্দুল একটানা দিয়ে যাবে তারপরে আমি দিব, নাকি দুজন No, একই উত্তর দুজন ফার্স্ট পর পর দিব? ফার্স্ট হিন্দু অ্যান্সার দিবে, তারপর আপনি অ্যান্সার দিবেন এট এ টাইম। মহিউদ্দিন, সরি Okay, ভাই, Hindul, সরি, নেটওয়ার্ক can you remember any of your favorite book? I can, but একটার নাম বলা আসলে Okay, so I guess you have read so many books, so you cannot mention any single book. ওহিদ ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, আমরা অনেক সময় ক্যারিয়ার রিলেটেড হোক বা যে কোনো মানে অথরকে টার্গেট করে হোক, আমরা অনেক সময় অনেক বই পড়ি। আপনার ফেভারিট বুক কোনটা, যেটা আপনার কাছে খুব ভালো লেগেছে? ইউর ফেভারিট বুক? আমার এই মুহূর্তে যেটা মনে আসতেছে সেটা হচ্ছে ব্র্যান্ড ট্রেসের একটা বই আমি পড়ছিলাম, এবং যেটা পড়ে মাঝখানে আমি বই লেখাও শুরু করছিলাম কিছুটা, তারপরে লাগাইতে পারিনি। সেটা Okay. হচ্ছে হাউ টু অ্যাট্রাক্ট এন্ড রিটেন বেস্ট ট্যালেন্ট ইন দ্য অর্গানাইজেশন। দ্যাট ইজ ওয়ান অফ দ্য বুক দ্যাট আই ক্যান রিমেম্বার। এটা একটা আরেকটা বই আমি বলবো, সেটা হচ্ছে যে স্কেল আপ, যদিও এটা একটু সিনিয়র লেভেল আর কি, স্কেল আপ অর্গানাইজেশন গ্রো করানোর জন্য। দ্যাট বুক রিয়েলি মানে অ্যামেজিং বই। আর একটা হচ্ছে গুড টু গ্রেট। ওকে, জিম কলিন্সের গুড টু গ্রেট, এটা আরেকটা বই আমি বলবো যে দ্যাট অ্যাকচুয়ালি হেল্প, মানে একটু বোঝার জন্য একটু সিনিয়র হওয়া লাগবে, ওটা অনেক প্র্যাকটিক্যাল কনটেক্সট থাকে, বাট আমি বলবো যে দ্যাটস ভেরি এক্সাইটিং বুক বাই ফার। Okay, we have got some good suggestions for book. Hindul, favorite actor? favorite actor would be let's say Leonardo DiCaprio. Okay, Leonardo DiCaprio, the Titanic man. What's about you, Ohid bhai? Your favorite actor? বলা মুশকিল আসলে, অ্যাক্টর অ্যাক্ট্রেস ওভাবে ফেভারিট কখনো চিন্তা করি নাই, বাট আমার মনে হয় লিওনার্দো ডিক্যাপ্রিও ইজ, এন্ড জিম, আই লাইক জিম ক্যারি a lot. Jim Carrey is also my favorite. He's also my favorite. Yes. Spider-Man or Superman? Favorite superhero? Superman, for sure. Superman. Ohid bhai? হ্যাঁ, সুপারম্যানই বলবো। Okay, great. Favorite spot for vacation? Sea or hill? Sea beach or hill? Which one Hill. would you prefer? Okay. হিল। Okay. Eiffel Tower or Statue of Liberty? Favorite landmark place? Statue of Liberty. I would What's rather about say you? Eiffel Tower. Okay, Eiffel great. Tower. Such a nice place for people who are very romantic, like you, I guess.
Favorite sports? ফর্মুলা 1 ক্রিকেটই বলবো। ওকে, হিন্দু কি বললে? ফর্মুলা 1 ফর্মুলা 1। ওয়েদ ফর্মুলা ভাই? 1 আমি ক্রিকেটই বলবো, মানে আমি ইনফ্যাক্ট মাল্টিপল স্পোর্টস এর সাথে আছি, বাট স্টিল ক্রিকেটকে একটু আগাই রাখবো। ওকে, ফেভারিট ফুটবল টিম, ব্রাজিল আর আর্জেন্টিনা? ব্রাজিল। আর্জেন্টিনা। ওকে, আমরা দুজন মহিউদ্দিন কম্পিউটার is the পেয়ে গেলাম। referee. By the way, I'm also a Brazil fan, by the way, Okay, but then তো বলতে দল পারি না ভালোই। বিভিন্ন কারণে। No, be proud. Yes, yes, Up down থাকবে, come on. right. Favorite cricketer? ফেভারিট ক্রিকেটার, এটা তো আসলে ক্রিস গেল। বলা খুবই মুশকিল। এটা আসলে বলা আমার পক্ষে You have বলা to. খুবই মুশকিল, বাট This is the beauty of rapid fire. You have to name just one ঠিক person. আছে। সো আমি সচিন টেন্ডুলকারই বলবো, মানে ওর খেলা ইজ ফ্যান্টাস্টিক। Hindul, your favorite cricketer? Have you chosen any? ক্রিস গেল বলছিলাম। Okay, Chris Gayle. Last question. Three wishes you both want. This could be fulfilled. 3 wishes. Unlimited money, good health, and friends and family. Okay. Hmm. What's about you, Hidway? He's So, a finance I mean- guy. He should choose money first. That's very legitimate. What's about you? ওকে, সো আমি Breaking the বলবো sales record. সো আমি বলবো যে প্রথম উইশ আমি বলবো যে আমি আমি নিয়ত করেছি আমি হজে যাব আর কি এবার। Great. সো আমি একবার উমরা করে আসছি, সো তারপর থেকে লাইক এটা যেন হয়, ইনফ্যাক্ট যেন আল্লাহ এটা কবুল করে। সো এটা আমি বলবো যে এটা যেন আমার লাইফে আসে, যে আমি হজটা করতে পারি। সেটা একটা Great. আমার একটা ইয়া। সেকেন্ড, আমি ওর হল্লুলের সাথে ইকো করবো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। দ্যাটস মানে তাদের সাথে থাকা, তাদের মানে তাদের লাইফে কিছু লাইফ সবসময় অ্যাড করতে থাকা আর কি, ঠিক আছে এটা। এবং হচ্ছে আর একটা আমি যদি বলি যে উইশ, সেটা হচ্ছে যে আমি এটা দেখতে চাই এবং এরকম থাকতে চাই টিল মানে আমি মানে মৃত্যুর আগ পর্যন্ত, যে আমি যেন সবার জন্য ইনফ্যাক্ট একটা ইম্প্যাক্টফুল ক্যারেক্টার হয়ে যেন থাকতে পারি। ইম্প্যাক্টফুল মানে আমি যেটা বলি বা যেটা করি সেটা যেন আমার এবং আরেকজনের ক্ষেত্রে যেন ইম্প্যাক্টফুল হয়, এবং আমি যেরকম এনার্জেটিক আছি সেটা যেন আমি সব সময় আমি সেরকম যেন এনার্জেটিকই থাকি। বলে না যে বয়স হয়ে গেছে বা ঠিক আছে এখন তো এরকম, এটা যেন কখনো আমার মানে মানে এই অবস্থা যেন পড়তে না হয়, আমি যেন সবসময় এরকম থাকতে পারি। এটা হচ্ছে বলা যেতে পারে আমার থার্ড উইশ। ওকে, আমরা আমাদের ওয়েবিনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি জাস্ট ওয়ান লাইনে আমি প্রত্যেকের শুনতে চাবো। আমরা স্কুল অফ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে চেষ্টা করছি এন্টারপ্রেনারশিপ ইকোসিস্টেমে কন্ট্রিবিউট করার জন্য। বিশেষ করে আমরা চেষ্টা করছি ইউথদের স্কিল ডেভেলপমেন্টের জন্য। সো এনি লাস্ট ওয়ার্ডস ফর স্কুল অফ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট? আমি প্রথমে হিন্দুলের কাছ থেকে শুনবো এবং এন্ডিং করবো চৌহিদ ভাইয়ের কাছ থেকে। থ্যাংক ইউ ভাইয়া। তো আপনার কাছ থেকে যতদূর শুনেছি যে এই ওয়েবিনার গুলোর মধ্যে দিয়ে ফাইন্ডিংস গুলো দিয়ে আপনি একটা রিসার্চ পেপার প্রিপেয়ার করার চেষ্টা করতেছেন, যে এটা অ্যাকচুয়ালি যে ইন্ডাস্ট্রি কি চাচ্ছে আর স্টুডেন্টরা কি অফার করতেছে এটার মধ্যে গ্যাপটা ব্রিজ করতে একটা এইড করে। আই থিঙ্ক ইট উইল, যদি এটা পাবলিশ হয় অ্যান্ড পাবলিক হয়, it will be immensely helpful for both parties because actually there is a gap and অনেক ধরনের রুমার্স প্রচলিত আছে মার্কেটে, একজন এক কথা বলতেছে তো আরেকজন আরেক কথা বলতেছে। তো মোটা দাগে উইথ কোয়ান্টিফাইড সলিড প্রুফ যদি কেউ একটা কথা বলে, that I think that adds immense value. ওকে, ওয়েদ ভাই, এনি লাস্ট ওয়ার্ডস? আমি যারা ফ্রেশার হতে চায়, মানে ফ্রেশার হতে চায় বলতে যারা ফ্রেশার, যারা জবে ঢুকতে চায়, মানে জব সার্ভিসে আসতে চায়, অথবা যারা এন্টারপ্রেনার হতে চায়, আমি সবার উদ্দেশ্যেই বলছি যে ভাইয়া আমি যেটাই করি না কেন, মানে বলে না যে ডু হোয়াট ইউ লাভ, লাভ হোয়াট ইউ ডু, হোয়াট এভার। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে যেটা আমি আগেও বলেছি, যে হোয়াট এভার ডিসিশন ইউ মেক ইট ওর্দি, ডোন্ট রিগ্রেট, মেক ইট ওর্দি, আগায় যেতে হবে, ঠিক আছে। দেয়ার ক্যান বি ফেলিওর, ইটস ফাইন, বাট আগায় যেতে হবে। আর থার্ড যদি আমি যেটা বলে থাকি যে বি হাম্বল, ভাইয়া, বি রেসপেক্টফুল, ওকে, বি হাম্বল অ্যান্ড রেসপেক্টফুল। আমি যে ক্যারিয়ারে বা ব্যবসায় বা এন্টারপ্রেনারশিপে যত উপরেই যাই না কেন,
I should be grounded. I should respect people. Okay, I should be humble and towards everything, and be the person of value. আমার যেন কোনো অবস্থাতে আমার ইন্টিগ্রিটি, আমার প্রিন্সিপাল যেন সরে না যায়, মানে কোনো যে আমার ক্যারেক্টারিস্টিক্স থেকে এই বিষয়গুলো যেন কম্প্রোমাইজ না হয়। এই চারটা জিনিস আমি সবার উদ্দেশ্যেই বলতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ শ্রদ্ধেয় ওহিদ ইসলাম ভাই এবং হিন্দুল সরকার, বোথ অফ ইউ, আজকের এই ওয়েবিনারে কিছু কি ফাইন্ডিংস তুলে ধরার জন্য, কি ইনসাইটস তুলে দেওয়ার জন্য। এবং আমরা যেটা বিশ্বাস করি, আমাদের এই কি ফাইন্ডিংস গুলো আমাদের নট জাস্ট এক্সপার্ট প্যানেল, আমাদের ফ্রেশারদেরকে হেল্প করবে, তারা নিজেদেরকে নিজে গ্রো মানে ডেভেলপ করার ক্ষেত্রে তারা আগে থেকে সচেতন হবে, এবং ইন ফিউচার আমরা জব মার্কেটে ভালো হিউম্যান রিসোর্স দেখতে পাবো। এবং হোপফুলি নট জাস্ট ইন বাংলাদেশ, দে উইল গো অ্যাব্রোড অ্যাজ ওয়েল টু uplift the image of our country. So thank you very much, both of you. Inshallah, on another webinar we'll meet again. Until then, thank you very much, and good night. Thank you very much. Thanks Mohiuddin, thanks Hindol. I also got to know a lot of things, মানে learn a lot of things. We'll meet. Okay, bye.